কম্বাইন করব, দুটো ফ্যাক্টরকে কেন আমরা কম্বাইন করব, ভাইব্রেশনাল স্পেকট্রা আর রোটেশনাল স্পেকট্রা দুটোকে কম্বাইন করব বা কিভাবে করব। তো সেক্ষেত্রে যে কোনো একটা ডাই অ্যাটমিক মলিকুলকে আমরা প্রথমে অ্যাসিউম করব। ডাইঅ্যাটমিক মলিকুল কিভাবে বিহেভ করবে? ইফ আ ডাইঅ্যাটমিক মলিকুল বিহেভ অ্যাজ অ্যান হারমোনিক অসিলেটর অ্যান্ড রিজিড রোটার, দেন আমরা কিভাবে টোটাল ভ্যালু অফ ক্যালকুলেট করব। যদি কোনো ডাইঅ্যাটমিক মলিকুল বিহেভস অ্যাজ আ হারমোনিক অসিলেটর অ্যান্ড আ রিজিড রোটার, তাহলে টোটাল ভ্যালু অফ এনার্জি কিভাবে ক্যালকুলেট করব? হোয়াট উইল বি দ্য এক্সপ্রেশন অফ total value of energy if a diatomic molecule behave as a anharmonic vibrator and rigid rotor, then what will be the value of total energy? What will be the value of total energy? কিভাবে আমরা টোটাল এনার্জি ক্যালকুলেট করব? আমরা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করেছি ই আর বা ই জে, মানে এনার্জি অফ আ রিজিড রোটার বা এনার্জি অফ রোটেশন স্পেক্ট্রা। সিমিলারলি আমরা ক্যালকুলেট করেছি এনার্জি অফ অ্যানহারমোনিক অসিলেটর বা এনার্জি অফ অ্যানহারমোনিক ভাইব্রেটর। এবারে যদি কোনো ডাইঅ্যাটমিক মলিকুল অ্যাট এ টাইম বিহেভ অ্যাজ অ্যানহারমোনিক ভাইব্রেটর অ্যান্ড রিজিড রোটার, দেন হোয়াট উইল বি দ্য টোটাল ভ্যালু অফ এনার্জি? কিভাবে আমরা টোটাল ভ্যালু অফ এনার্জি ক্যালকুলেট করব? কিভাবে ক্যালকুলেট করব সেটা বলার আগে ভাবতে হবে যে কেন একটা মলিকুলের ক্ষেত্রে একসঙ্গে ভাইব্রেশন হবে, একসঙ্গে রোটেশন হবে। কোন এনার্জি বেশি, ভাইব্রেশনাল এনার্জি বেশি নাকি রোটেশনাল এনার্জি বেশি? একটা মলিকুলকে প্রপারলি ভাইব্রেট করতে বেশি এনার্জি লাগবে নাকি রোটেশনের জন্য বেশি এনার্জি লাগবে? কোন ক্ষেত্রে এনার্জি রিকোয়ারমেন্ট বেশি, ফর ভাইব্রেশন অর ফর রোটেশন? বলতে পারবে কেউ? এনার্জি রিকোয়ারমেন্ট কোন ক্ষেত্রে বেশি, ভাইব্রেশন অর ফর রোটেশন? স্যার ভাইব্রেশনের বেশি লাগবে। Vibration, yes. Energy requirement for vibration is much more higher than rotation. তাহলে একটা ডায়াটমিক মলিকুলের ভাইব্রেশন হওয়া মানে আমরা অ্যাসিউম করতে পারি তার রোটেশনটাও হবে একই সঙ্গে। কারণ ভাইব্রেশন হওয়ার জন্য এনার্জি যে রিকোয়ারমেন্ট সেটা ডেফিনেটলি অনেকটাই বেশি কম্পেয়ার টু দ্য রোটেশনাল এনার্জি। তাহলে একটা মলিকুলের ভাইব্রেশন হওয়া মানে আমরা ডেফিনেটলি অ্যাসিউম করতে পারি তার রোটেশন হতে বাধ্য হয়। কিছু এক্সেপশনাল কেস আছে সেটা আলাদা ব্যাপার, বাট ইন জেনারেল আমরা অ্যাসিউম করতে পারি একটা মলিকুলের ভাইব্রেশন হয়েছে মানে তার সঙ্গে অটোমেটিক্যালি রোটেশনটাও হয়েছে। তার মানে একটা মলিকুলকে যদি আমরা অ্যাসিউম করি অ্যাজ অ্যান অ্যানহারমোনিক ভাইব্রেটর, অটোমেটিক্যালি তার কিন্তু রোটেশনটাকে আমাদেরকে অ্যাসিউম করতে হবে। তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল ভ্যালু অফ এনার্জি? দ্যাট উইল বি দ্য সাম অফ রোটেশনাল এনার্জি অ্যান্ড ভাইব্রেশনাল এনার্জি। দুটো এনার্জিকে ডেফিনেটলি আমরা অ্যাড করলে টোটাল ভ্যালু অফ এনার্জি পেয়ে যাবো। কারণ একটা ডায়াটমিক মলিকুল অ্যানহারমোনিক ভাইব্রেটর হিসেবে অপারেট করছে, তার মানে কিন্তু অটোমেটিক্যালি সেটা রিজিড রোটার হিসেবে অপারেট করবে। তার মানে টোটাল ভ্যালু অফ এনার্জি উইল বি দ্য সাম অফ ভাইব্রেশন অ্যান্ড রোটেশনাল এনার্জি। দুটো এনার্জিকে আমরা অ্যাড করলে অটোমেটিক্যালি আমরা টোটাল ভ্যালু অফ এনার্জি পেয়ে যাবো। কার জন্য? ফর আ ডায়াটমিক মলিকুল হুইচ বিহেভ অ্যাজ অ্যান অ্যানহারমোনিক ভাইব্রেটর অ্যান্ড রিজিড রোটার। একই সঙ্গে অ্যানহারমোনিক ভাইব্রেটর হিসেবে অপারেট করছে, একই সঙ্গে রিজিড রোটার হিসেবে অপারেট করছে। তাহলে টোটাল ভ্যালু অফ এনার্জি উইল বি দ্য সাম অফ রোটেশনাল এনার্জি অ্যান্ড ভাইব্রেশনাল এনার্জি। দুটো এনার্জিকে আমরা অ্যাড করলেই সেখান থেকে আলটিমেটলি আমরা ভাইব্রেশন রোটেশন স্পেক্ট্রা ডিরাইভ করবো একই রকম ভাবে। আজকের টপিক আমাদের হচ্ছে ভাইব্রেশন রোটেশন স্পেক্ট্রা। Let us consider a diatomic molecule. Let us consider a diatomic molecule behave as. Let us consider a diatomic molecule behave as anharmonic vibrator and rigid rotor. Let us consider a diatomic molecule behave as anharmonic vibrator and rigid rotor. Anharmonic vibrator and rigid rotor. Anharmonic vibrator and rigid rotor. Full stop. Under the Born-Oppenheimer approximation, যেটা সেমিস্টার 5 এ পড়ানো হয়েছে, under the Born-Oppenheimer approximation, under the Born-Oppenheimer approximation, comma, under the Born-Oppenheimer approximation, comma, rotation and vibration, rotation and vibration motion, rotation and vibration motions are independent of each other. Rotation and vibration motions are independent of each other. Rotation and vibration motions are independent of each other. Independent of each other. Full stop. This follows from the fact that 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 the vibrational energy is much larger than rotational energy.
the vibrational energy is much larger than rotational energy. Vibrational energy is much larger than rotational energy. Much larger than rotational energy. Full stop. Show a vibrational energy change. Show a vibrational energy change. Show a vibrational energy change. Show a vibrational energy change is also associated by rotational energy change. So a vibrational energy change is also associated by rotational energy change. Vibrational energy change is also associated by rotational energy change. Is also associated by rotational energy change. Full stop. Show total energy of a molecule. Show total energy of a molecule. So total energy of a molecule is sum of vibrational energy and rotational energy. So total energy of a molecule is sum of vibrational energy and rotational energy. Vibrational energy and rotational energy. Vibrational energy and rotational energy. Full stop. আচ্ছা, এক্ষেত্রে অনেকেই মোটা ফোন করছে আমাকে যে কবে স্টাডি ম্যাটেরিয়ালস পাবো। সেক্ষেত্রে নেক্সট মান্থের দিকে দেবো, কারণ আমাকে আবার সেমিস্টার 3 অনার্স এর এক্সটার্নাল এক্সামিনার করেছিল গুরুদাস কলেজে। সেই লাস্ট মানডে থেকে আজ অব্দি পরীক্ষা নিতে নিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। প্রত্যেকদিন সকাল 9টায় যাওয়া, ফিরতে ফিরতে 6টা 7টা বেজে যাচ্ছে। তো আজকে শেষ হলো, গুরুদাস কলেজে আমার এক্সটার্নাল এক্সামিনার হয়েছিল। তো সেক্ষেত্রে সেমিস্টার মানে আমাকে আবার ইন্টারনাল এক্সামিনার করে দিয়েছে। সেক্ষেত্রে আবার 11 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ, সেমিস্টার অনার্স প্র্যাকটিক্যাল। তো সেক্ষেত্রে এই কারণে আমার রেডি করা হচ্ছে না, কারণ প্রত্যেক বছরই আমি স্টাডি ম্যাটেরিয়ালস একটু আপডেট করি। তো সেই আপডেটটা করা হয়নি বলে আমার দেওয়া হচ্ছে না। নেক্সট মান্থের দিকে মার্চে দিয়ে দেবো আমি। পরীক্ষা নিতে গিয়ে অনেক রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে। কেউ পিপেট বুঝতে পারছে না কোনটা, কেউ বুঝতে পারছে না বুরেট কোনটা। সেমিস্টার 3 অনার্স প্র্যাকটিক্যাল এই অবস্থা। কেউ বলছে বুরেট কোনটা, কেউ বলছে ড্রপ কাউন্ট কেন করব, ড্রপ কাউন্ট করে তারপরে ড্রপটাকে কি করব। তো পিপলেট টাইপের কোশ্চেন, মাথা খারাপ হয়ে যাচ্ছে এইসব করতে করতে। এই হচ্ছে প্রবলেম। মানে বেশ কিছু কলেজের অবস্থা সত্যি খুব প্যাথেটিক। মানে এক্সেলে এখন গ্রাফ প্লট করতে হয়, এটা মনে হয় ফার্স্ট টু লাস্ট অব্দি সবাই জানে, সেমিস্টার 1 থেকে সেমিস্টার 6 অব্দি সবাই জানে। অথচ আজকে একটা কলেজ এসেছিল পরীক্ষাতে, বেদান্ত কলেজ বলে একটা প্রাইভেট কলেজ থেকে কিছু স্টুডেন্ট এসেছিল। তারা কেউ এক্সেলে গ্রাফ প্লট করেনি, কারণ তাদের স্যার নাকি বলে দিয়েছে এক্সেলে গ্রাফ প্লট করলে কেউ দেখবে না। তো তারা কষ্ট করে ম্যানুয়ালি বাচ্চাগুলো গ্রাফ প্লট করে নিয়ে এসেছে। তো স্টুডেন্ট গুলোর দোষ দিয়ে লাভ নেই, বেশ কিছু কলেজের ফ্যাকাল্টিরাও সত্যি খুব, কি বলবো আর। তো এই হচ্ছে ব্যাপার। তো কিছুই জানে না তারা, কোনো প্র্যাকটিক্যাল বলে কোনোদিন আমাদের প্র্যাকটিক্যাল হয়নি কলেজে। তো কিছু প্রাইভেট কলেজের অবস্থা সত্যি খারাপ, আর বেশ কিছু গভর্নমেন্ট কলেজের অবস্থা খারাপ। কে ডাইক্রোমেট নিয়ে নিচ্ছে কনিক্যালের মধ্যে, কেউ মোর নিয়ে নিচ্ছে বিরোটের মধ্যে। খুব বাজে অবস্থা। কেউ ওয়েট করতে পারে না, কেউ কেসিএল ওয়েট করার পরিবর্তে সিলভার নাইটেড ওয়েট করার জন্য ক্যালকুলেশন করছে। তো যা তো অবস্থা হচ্ছে, বেশ কিছু কলেজের অবস্থা সত্যি খুব প্যাথেটিক। তো যাই হোক, তো এই অবস্থা মোটামুটি। তো নেক্সট মান্থে আমি দিয়ে দেবো স্টাডি মেটেরিয়ালস। এই পরীক্ষা নিতে নিতে টাইম পাচ্ছি না আপডেট করার জন্য। নেক্সট মান্থে দিয়ে দেবো। তো এনিওয়ে, তাহলে আমাদেরকে এখন ক্যালকুলেশন করতে হবে টোটাল ভ্যালু অফ এনার্জি, ই জে কমা ভি। এটাই হচ্ছে টোটাল ভ্যালু অফ রোটেশনাল অ্যান্ড ভাইব্রেশনাল এনার্জি। দিস ইজ দ্য সাম অফ রোটেশনাল এনার্জি প্লাস ভাইব্রেশনাল এনার্জি। এই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অর নিউ বার জে ভি, মানে ইন টার্মস অফ ওয়েভ নাম্বার, ইকুয়াল টু নিউ বার জে প্লাস নিউ বার ভি। এটাকে দিলাম আমি ইকুয়েশন নাম্বার 1। তো অনেকে যারা প্রথমের দিকে ক্লাসগুলো জয়েন করেছিনি, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম। তো নিউ বার জের ভ্যালু কত, বা নিউ বার ভির ভ্যালু কত, বা ই জের ভ্যালু কত, ই ভির ভ্যালু কত, এগুলো কিন্তু আগে সমস্ত করানো হয়েছে। তাও আমি এখানে আরেকবার লিখছি। এখানে আমি ই জে ইকুয়াল টু কত পেয়েছিলাম একটু মনে করে দেখ। দিস ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই জে ইন্টু জে প্লাস 1। দিস ইকুয়াল টু, এটাকে যদি ইন টার্মস অফ ওয়েভ নাম্বার আমরা ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে লিখতে পারবো নিউ বার ইকুয়াল টু বি ইন্টু জে প্লাস 1, যেটা আগে করানো হয়েছে রোটেশনাল স্পেক্ট্রা পড়ানোর সময়। এই হচ্ছে নিউ বার ফর রোটেশনাল স্পেক্ট্রা। এবারে একই রকম ভাবে নিউ বার ফর ভাইব্রেশনাল স্পেক্ট্রা ক্যালকুলেট করবো। এটা হচ্ছে নিউ বার জে করে দিলাম আমি ফর রোটেশনাল স্পেক্ট্রা। একই রকম ভাবে ইভি,
ইভি আমরা কিন্তু পরিষ্কার ক্লিয়ারলি বলে দিয়েছি ইট ইজ দ্য অ্যানহারমোনিক ভাইব্রেটর, নট সিম্পল হারমোনিক অসিলেটর। কারণ সিম্পল হারমোনিক অসিলেটর জেনারেলি হয় না, কিছু স্পেশাল কন্ডিশন অ্যাপ্লাই করলে যেমন কোনো গ্যাস আইডিয়ালি বিহেভ করে, সিমিলারলি কোনো স্পেশাল কন্ডিশন অ্যাপ্লাই করলে কোনো সাবস্টেন্স সিম্পল হারমোনিক অসিলেটর মতো ক্যারেক্টার শো করে। বাট ইন জেনারেল যে কোনো সাবস্টেন্স কিন্তু সিম্পল অ্যানহারমোনিক অসিলেটর, নট সিম্পল হারমোনিক অসিলেটর। তো দ্যাটস ওয়াই অ্যানহারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এক্সপ্রেশন অফ এনার্জি কি ছিল লাস্ট ক্লাসে করানো হয়েছে, ভি প্লাস হাফ এইচ ওমেগা ই মাইনাস ভি প্লাস হাফ হোল স্কোয়ার এইচ ওমেগা ই এক্স ই। এই তো সেক্ষেত্রে আলটিমেটলি আমরা নিউ বারের ভ্যালু ক্যালকুলেশন করতে চাইছি। তো নিউ বার অফ ভি ইকুয়াল কি হবে সেক্ষেত্রে, ভি প্লাস হাফ ওমেগা ই বার, এটা আমি কমন নিয়ে নিলাম, থাকছে কি ওয়ান মাইনাস ভি প্লাস হাফ এক্স ই। এটাও লাস্ট ক্লাসে করানো হয়েছে, ইকুয়েশন নাম্বার 3 লাস্ট ক্লাসের আগের ক্লাসে। তাহলে তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশন 2 থেকে কি পেলাম, ওয়েভ নাম্বার ফর রোটেশনাল স্পেক্ট্রা বা ফ্রিকোয়েন্সি ইন টার্মস অফ সেন্টিমিটার ইনভার্স ফর রোটেশনাল স্পেক্ট্রা। আর ইকুয়েশন 3 থেকে কি পেলাম, ফ্রিকোয়েন্সি ইন টার্মস অফ সেন্টিমিটার ইনভার্স ফর ভাইব্রেশন স্পেক্ট্রাম। এবারে ইকুয়েশন 1, 2 এন্ড 3 কে কম্পেয়ার করলে আমরা টোটাল ভ্যালু অফ এনার্জি বা টোটাল ফ্রিকোয়েন্সি ইন টার্মস অফ সেন্টিমিটার ইনভার্স পেয়ে যাব ফর দ্য রোটেশন স্পেক্ট্রাম এন্ড ফর দ্য অ্যানহারমোনিক অসিলেটর ফর ভাইব্রেশন স্পেক্ট্রাম। লাইক কম্বাইনিং ইকুয়েশন 1, 2 and 3, combining equation 1, 2 and 3, new bar j v, this equal new bar j v equal to 2 and 3 কে add করে দে, তাহলে b into j plus 1 minus plus v plus half omega e bar 1 minus v plus half এক্স ই। এই হচ্ছে টোটাল ভ্যালু অফ ভাইব্রেশনাল রোটেশনাল স্পেক্ট্রা, টোটাল ভ্যালু অফ এনার্জি অথবা টোটাল ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি ফর ভাইব্রেশনাল এন্ড রোটেশনাল স্পেক্ট্রা। এতটা অবধি কারো কোনো ডাউট থাকলে বল, কারণ আমরা ইনিশিয়াল হ্যাঁ বল। এইচ পড়ে হুম, নিউমারের সেকেন্ড ব্র্যাকেটের বাইরে একটা এইচ আছে তোর ভয়েস ব্রেক করছে, বুঝতে পারছি না, তারপর বল। স্যার প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা তো কমন যাবে, মিউ ভি বারের ক্ষেত্রে লেখা হয়নি ওটা, দেখুন। এখানে হ্যাঁ স্যার। কত, এখানে কেন থাকবে, লেফট হ্যান্ড সাইডে তো এইচ ছিল, তো ক্যান্সেল আউট হয়ে যাবে তো। আচ্ছা ই ইকুয়াল টু তো এইচ নেই, লেফট হ্যান্ড সাইডেও এইচ ছিল, এক্ষেত্রে প্লাঙ্কস কনস্ট্যান্ট ছিল, বোথ সাইড থেকে তো ক্যান্সেল আউট হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা যাই হোক, তো এটাই হচ্ছে আমাদের কম্বিনেশন অফ ভাইব্রেশনাল এন্ড রোটেশনাল স্পেক্ট্রাম। ইকুয়েশন নাম্বার 4 দিলাম। এবারে আমাদেরকে এখানে সিলেকশন রুল অ্যাপ্লাই করতে হবে। একটু মনে করে দেখ, রিক্যাপ করে দেখ যে রোটেশনাল স্পেক্ট্রাম পড়ানোর সময় সিলেকশন রুল কি বলেছিলাম, ডেল্টা জে ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এটাই একমাত্র অ্যাকসেপ্টেবল ডেটা। ডেল্টা জে ইকুয়াল টু প্লাস মাইনাস 1, ইট ইজ দ্য ট্রানজিশন। আর ফর অ্যানহারমোনিক অসিলেটর লাস্ট ক্লাসে করানো হয়েছিল ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, এটসেট্রা। প্রত্যেকটা ট্রানজিশন কিন্তু অ্যাকসেপ্টেড। তো সেক্ষেত্রে দুটোকে যখন কম্বাইন করবো সেক্ষেত্রে একই জিনিসটি আমরা আবার ক্যালকুলেট করবো, ডেল্টা জে ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এন্ড ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, এটসেট্রা। আমরা একই জিনিসটাকে আমরা চেঞ্জ করে একই জিনিসটাকে আমরা ক্যালকুলেট করছি। সেকশন রুল, del v equal to plus minus 1, plus minus 2, plus minus 3, etc. Selection rule, delta v equal to plus minus 1, plus minus 2, plus minus 3, etc. And delta j equal to plus minus 1. Delta j equal to plus minus 1. Delta j equal to plus minus 1. Next paragraph. Expression of transition energies, expression of transition energies, expression of transition energies, expression of transition energies, expression of transition energies বলে আন্ডারলাইন করে দিই। তো একই রকম ভাবে কিন্তু আমরা ট্রানজিশনটা রোটেশনের ক্ষেত্রে আলাদা করে করিয়েছিলাম যে জে প্রাইম থেকে জে ডাবল প্রাইম ট্রানজিশনের ক্ষেত্রে কিভাবে আমরা ক্যালকুলেট করব।
একই রকম ভাবে আমরা অ্যানহারমোনিক অসিলেটরের ক্ষেত্রেও দেখিয়েছিলাম ক্লাসে, যে যদি ভি প্রাইম থেকে ভি ডাবল প্রাইম ট্রানজিশন হয় সেক্ষেত্রে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ডেল্টা ই বা ডেল্টা নিউ বার। তাহলে প্রত্যেকটা আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু অলরেডি ক্যালকুলেশন করেছি ফর রোটেশনাল স্পেক্ট্রা, ফর অ্যানহারমোনিক অসিলেটর। এবারে দুটোকে একসঙ্গে আমি কম্বাইন করতে চাইছি, কম্বাইন করে ট্রানজিশনটাকে রিক্যালকুলেট করতে চাইছি। করা যাক তাহলে। নাও ডেল্টা নিউ বার জে প্রাইম টু জে ডাবল প্রাইম ভি প্রাইম টু ভি ডাবল প্রাইম ইকুয়াল টু কত হবে? ইকুয়েশন 4 থেকে আবার ট্রানজিশনটাকে অ্যাপ্লাই কর। ডেল্টা নিউ বার জে প্রাইম থেকে জে ডাবল প্রাইম ভি প্রাইম থেকে ভি ডাবল প্রাইম, মানে সিঙ্গেল প্রাইম গুলো ইনিশিয়াল স্টেট, ডাবল প্রাইম গুলো ফাইনাল স্টেট। তাহলে ট্রানজিশন মিনস ফাইনাল স্টেট মাইনাস ইনিশিয়াল স্টেট ক্যালকুলেট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি এক্ষেত্রে? বি জে ডাবল প্রাইম ইন্টু জে ডাবল প্রাইম প্লাস ওয়ান মাইনাস জে ডাবল সিঙ্গেল প্রাইম ইন্টু জে সিঙ্গেল প্রাইম প্লাস ওয়ান। এই হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এটাই হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ফর রোটেশনাল স্পেক্ট্রাম। ইকুয়েশন 4 কে আবার রিক্যালকুলেট করছি। তাহলে আমার ইকুয়েশন 4 এর ফার্স্ট পার্টটা কমপ্লিট। এবারে অ্যানহারমোনিক অসিলেটরের পার্টটাকে কিরকম ভাবে ট্রানজিশন রুলের ফরম্যাটে অ্যাপ্লাই করতে হবে। তো দ্যাটস ওয়াই এক্ষেত্রে আমি দিলাম প্লাস ফাইনাল স্টেট মানে হচ্ছে ভি ডাবল প্রাইম প্লাস হাফ ওমেগা ই বার ওয়ান মাইনাস ভি ডাবল প্রাইম প্লাস হাফ এক্স ই মাইনাস ইনিশিয়াল স্টেট ভি প্রাইম প্লাস হাফ ওমেগা ই second bracket 1 minus v single prime plus half x e। তাহলে এক্ষেত্রে আমরা টোটাল ভ্যালু অফ নিউ ডেল্টা নিউ বারের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারলাম ফর দ্য অ্যানহারমোনিক অসিলেটর এন্ড ফর দ্য রিজিড রোটার। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 5। এবারে আরো আমরা স্পেসিফিক্যালি ট্রানজিশন ফরম্যাটটাকে অ্যাপ্লাই করবো। স্পেসিফিক্যালি মানে জে ইকুয়াল টু জিরো থেকে জে ইকুয়াল টু ওয়ান হলে কত ভ্যালু হবে, ভি ইকুয়াল টু জিরো থেকে ভি ইকুয়াল টু ওয়ান হলে ডেল্টা নিউ বারের ভ্যালু কি হবে। তার মানে ট্রানজিশন রুলটাকে আরো স্পেসিফিক্যালি আমি অ্যাপ্লাই করতে চাইছি। স্পেসিফিক্যালি জে ইকুয়াল টু জিরো থেকে ওয়ান গেলে ভ্যালু কত হবে, স্পেসিফিক্যালি ভি ইকুয়াল টু জিরো থেকে ভি ইকুয়াল টু ওয়ান গেলে কি হবে, ভি ইকুয়াল টু জিরো থেকে ভি ইকুয়াল টু টু গেলে কি হবে। তো সেক্ষেত্রে ট্রানজিশন রুলটাকে আরো একটু মডিফাই করতে চাইছি আমি। তো নেক্সট প্যারা করে applying the selection rule, applying the selection rule delta v equal to plus 1, applying the selection rule delta v equal to plus 1, delta v equal to plus 1, that is v prime equal to 0 to v double prime equal to 1, v prime equal to 0 to v double prime equal to 1 transition, v prime equal to 0 to v double prime equal to 1 transition then তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশন 5 এ এই ট্রানজিশন বা এই সিলেকশন রুলটাকে অ্যাপ্লাই করব। ইকুয়েশন 5 এ জে এর যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা আনচেঞ্জ থাকবে, কারণ জে এর ভ্যালু কোনো চেঞ্জ করতে বলিনি আমি। জাস্ট চেঞ্জ করতে হবে কি, ভি প্রাইম উইল বি রিপ্লেসড বাই 0, ভি ডাবল প্রাইম উইল বি রিপ্লেসড বাই 1। তাহলে ইকুয়েশন 5 টাকে মডিফাই করলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি ক্যালকুলেট করব। ইকুয়েশন 5 এ এই ক্যালকুলেশনটাকে অ্যাপ্লাই করব। তাহলে জে এর যে ভ্যালুটা একই থাকবে, তার মানে ডেল্টা নিউ বার জে প্রাইম টু জে ডাবল প্রাইম, এটা কোনো চেঞ্জ করতে বলিনি আমি। চেঞ্জ করতে হবে কোনটা, ভি প্রাইম ইকুয়াল টু 0 টু ভি ডাবল প্রাইম ইকুয়াল টু 1, দিস ইকুয়াল টু কত হবে সেক্ষেত্রে। সেক্ষেত্রে ইনিশিয়ালি যেটা পেয়েছি সেটা কোনো চেঞ্জ করতে হচ্ছে না আমাকে, যা আছে তাই। তার মানে বি জে ডাবল প্রাইম ইন্টু জে ডাবল প্রাইম প্লাস 1
মাইনাস জে সিঙ্গেল প্রাইম ইন্টু জে সিঙ্গেল প্রাইম প্লাস ওয়ান। এটাই ছিল, এটাই আছে এখনো, কারণ এটা আমি কোনো চেঞ্জ করিনি। তারপরে যে পার্টটা আছে সেখানে এই সিলেকশন রুলটাকে অ্যাপ্লাই কর, 0 to 1, সেটা অ্যাপ্লাই করলে কত হবে কিছু মনে পড়ছে? সেটা কিছু মনে পড়ছে? 0 to 1 এটাকে কি বলা হয়? দিস ইজ কল্ড ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ট্রানজিশন। দিস ইজ কল্ড ফান্ডামেন্টাল ট্রানজিশন। করানো হয়েছিল মনে করে দেখ, ফান্ডামেন্টাল ট্রানজিশন, ফার্স্ট ওভারটোন, সেকেন্ড ওভারটোন, হট ব্যান্ডস। তো সেক্ষেত্রে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রানজিশন। বলেছিলাম যে এগুলো মুখস্থ রাখতে, সেইটাই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু আমাকে আলাদা করে কষ্ট করে আর ক্যালকুলেশন করতে হবে না, কারণ 0 to 1 মানে কিন্তু ফান্ডামেন্টাল ট্রানজিশন। তো সেক্ষেত্রে আমার সেই ইকুয়েশনটাকে মুখস্থ রাখলে আলাদা করে কষ্ট করে ক্যালকুলেশন করতে হচ্ছে না। যার ভ্যালু কত ছিল? ওমেগা ই বার ইন্টু 1 - 2 এক্স ই। একটু মনে করে দেখ, এটা করানো হয়েছিল। এটাই হচ্ছে ক্যালকুলেশন। তাহলে এটা কখন অ্যাপ্লাই করা হলো? ডেল্টা ভি ইকুয়াল টু +1, এই সিলেকশন রুলের জন্য আমরা কত পাচ্ছি? দিস ইজ দ্য আনসার। বি ভ্যালুটা যা ছিল তাই আছে, কারণ রোটেশনাল ট্রানজিশনটা কোনো চেঞ্জ করিনি, জে প্রাইম টু জে ডাবল প্রাইম আছে। বাট ভি ইকুয়াল টু 0 to ভি ইকুয়াল টু 1, এই স্পেসিফিক ট্রানজিশনের জন্য আলটিমেটলি আমরা ভ্যালু পেয়েছি ওমেগা ই বার ইন্টু 1 - 2 এক্স। এবারে আমি কিন্তু আরো একটু স্পেসিফিক্যালি রুলটাকে চেঞ্জ করতে চাইছি, মানে সিলেকশন রুলটাকে আরো একটু স্পেসিফিক করতে চাইছি। নেক্সট প্যারা করে লেখ, সিন্স delta j equal to +-1, since delta j equal to +-1, now for transition, now for transition with, now for transition with delta j equal to +1, now for transition with delta j equal to +1, now for transition with delta j equal to +1, delta j equal to +1। মানে এবারে আমি কিন্তু সিলেকশন রুলটাকে আরো একটু স্পেসিফিক করতে চাইছি, শুধু +1 নিয়ে কাজ করতে চাইছি, মানে জে থেকে জে+1, এই সিলেকশন রুলটা আমি এক্ষেত্রে অ্যাপ্লাই করব। আমি আগে কি অ্যাপ্লাই করেছিলাম? জে প্রাইম থেকে জে ডাবল প্রাইম, সেটাকে আর একটু স্পেসিফিক করতে চাইছি, জে থেকে জে+1, এই ট্রানজিশন রুল, এই সিলেকশন রুল অ্যাপ্লাই করলে হোয়াট উইল বি দা ইকুয়েশন। যাই হোক, আমি লাস্ট ইকুয়েশনটাকে নাম্বারিং করে দিচ্ছি সুবিধার জন্য, এটাকে আমি ইকুয়েশন 6 লিখলাম। তো এবারে আমার সিলেকশন রুলটা কি হতে চাইছে? ডেল্টা নিউ বার, কি বললাম, J to J+1, আর যা ছিল তাই লিখলাম আমি। ভি ইকুয়াল টু 0 টু ভি ইকুয়াল টু 1, যা ছিল তাই রাখলাম আমি। তো সেক্ষেত্রে কি চেঞ্জেস আসবে ইকুয়েশন নাম্বার 6 এ? মানে সেকেন্ড পার্টটা একই থাকবে, যেটা অ্যানহারমোনিক অসিলেটর যে পার্টটা, ফান্ডামেন্টাল ট্রানজিশন, সেটা যা ছিল তাই থাকবে, কারণ সেটা একই রেখেছি। বাট চেঞ্জেসটা কোথায় হবে? ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে কি করব আমরা? জে ডাবল প্রাইম উইল বি রিপ্লেসড বাই J+1, জে সিঙ্গেল প্রাইম উইল বি রিপ্লেসড বাই জে। তাহলে হোয়াট উইল বি দ্য এক্সপ্রেশন? একটু মনে করে দেখতো, এটাও ক্লাসে করানো হয়েছে। রোটেশনাল স্পেক্ট্রা পড়ানোর সময় কিন্তু J to J+1, এই সিলেকশন রুলের জন্য কিন্তু আমরা ক্যালকুলেশনটা করেছিলাম। কি হয়েছিল আনসারটা মনে আছে কারো? জে 2b, ডাবল, হ্যাঁ 2b, বল। না, শুধু 2b নয়, শুধু 2b নয়, টু তুই আরো, হ্যাঁ বল। 1 হুম, plus 1, 2b J+1 ইন্টু J+1। তো সেক্ষেত্রে আমি আর ক্যালকুলেশনটা রিপিট করে টাইম ওয়েস্ট করে দেখাচ্ছি না, সবার এটা করানো আছে, খাতায় একটু চেক করে দেখবি। J to J+1 এর জন্য হোয়াট উইল বি দ্য এক্সপ্রেশন? সেক্ষেত্রে জে ডাবল প্রাইম উইল বি রিপ্লেসড বাই ফাইনাল স্টেট J+1, এন্ড জে সিঙ্গেল প্রাইম উইল বি রিপ্লেসড বাই ইনিশিয়াল স্টেট জে। করে ক্যালকুলেশন করলে আমরা যে ভ্যালুটা পাবো 2b ইন্টু J+1। সবাই একটু চেক করে দেখে নিস, খাতায় আছে। প্লাস যে পার্টটা ছিল সেটাই আমি লিখছি, ওমেগা ই বার ইন্টু 1 - 2 এক্স ই। দিস ইকুয়াল টু, আর একটু ছোট করার জন্য আমি লিখলাম 2b ইন্টু J+1 প্লাস ওমেগা 0 বার, ইকুয়েশন নাম্বার 7। পাশে একটু লিখে রাখ, where ওমেগা 0 বার ইকুয়াল টু, where ওমেগা 0 বার ইকুয়াল টু ওমেগা ই বার ইন্টু 1 - 2 এক্স ই। ওমেগা 0 বার ইকুয়াল টু ওমেগা ই বার ইন্টু 1 - 2 এক্স ই, ওমেগা ই বার ইন্টু 1 - 2 এক্স ই। and this is called fundamental transition frequency. This is called fundamental transition frequency. This is called fundamental transition frequency. স্যার Fundamental transition, কি? এটা আরেকবার একটু বলবেন?
আচ্ছা ঠিক আছে, ওমেগা জিরো বার ইকুয়াল টু ওমেগা ই বার ইন্টু 1 - 2 xt। ওমেগা জিরো বার ইকুয়াল টু ওমেগা ই বার ইন্টু 1 - 2 xt, and it is called fundamental transition frequency. It is called fundamental transition frequency. Fundamental transition frequency. তাহলে এখন আমরা কি সিলেকশন রুল অ্যাপ্লাই করলাম, জে টু জে প্লাস ওয়ান অ্যান্ড ভি ইকুয়াল টু জিরো টু ভি ইকুয়াল টু ওয়ান। এবারে আরো একটু স্পেসিফিক হতে চাইছি আমি, আরো একটু স্পেসিফিক মানে কি, যদি জে ইকুয়াল টু জিরো টু জে ইকুয়াল টু ওয়ান হয় তখন কি হবে, যদি জে ইকুয়াল টু জিরো টু জে ইকুয়াল টু ওয়ান, অথবা জে ইকুয়াল টু ওয়ান টু জে ইকুয়াল টু টু, অথবা জে ইকুয়াল টু 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 জে ইকুয়াল টু থ্রি, তখন আমরা কি আনসার পাবো, যেটা কিন্তু আগেও করানো হয়েছে। কারণ আমরা জানি কি ডেল্টা জে ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, এটা কিন্তু অ্যাকসেপ্টেড রুল। তাহলে সেক্ষেত্রে ওয়ান থেকে টু এটাও অ্যাকসেপ্টেড, টু থেকে থ্রি এটাও অ্যাকসেপ্টেড, থ্রি থেকে ফোর এটাও অ্যাকসেপ্টেড, কারণ ডেল্টা জে ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান এটা অ্যাকসেপ্টেড রুল। তার মানে ওয়ান থেকে টু যেমন আমরা ক্যালকুলেট করতে পারি, টু থেকে থ্রিও ক্যালকুলেট করতে পারি, টু থেকে ওয়ানও ক্যালকুলেট করতে পারি, থ্রি থেকে টুও ক্যালকুলেট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আরো স্পেসিফিক্যালি ক্যালকুলেট করে দেখবো কি আনসার পাচ্ছি আমরা। লাইক নাও ডেল্টা নিউ বার জে ইকুয়াল টু জিরো টু জে ইকুয়াল টু ওয়ান, আর যা ছিল ভি ইকুয়াল টু জিরো টু ভি ইকুয়াল টু ওয়ান, এটা আমি চেঞ্জ করবো না। তো সেক্ষেত্রে আনসার কত পাচ্ছি একটু ক্যালকুলেট করে দেখতো ইকুয়েশন নাম্বার 7 থেকে। জে ইকুয়াল টু জিরো টু জে ইকুয়াল টু ওয়ান, এই ফর্মুলাটা ইকুয়েশন 7-এ অ্যাপ্লাই করলে কত হচ্ছে, মানে জে উইল বি রিপ্লেসড বাই জিরো, জে এর জায়গায় জিরো বসিয়ে দিলে আমার প্রথম পার্টটা কত আসছে, স্যার এই টু পার্টটা বি। টু বি। তাহলে আলটিমেটলি কত আনসার পাচ্ছি আমি, টু বি প্লাস ওমেগা জিরো, বা এই টু বি প্লাস ওমেগা জিরো, বা একই রকম ভাবে আর একবার সিলেকশন রুলটা চেঞ্জ করছি আমি, ডেল্টা নিউ বা জে ইকুয়াল টু ওয়ান টু জে ইকুয়াল টু টু, ভি ইকুয়াল টু জিরো টু ভি ইকুয়াল টু ওয়ান, তখন কত আনসার পাচ্ছি বলতো একটু চেক করে। স্যার 4B ওটা হবে। ফোর বি। ফোর বি হয়ে 4B যাচ্ছে চেঞ্জ প্লাস হয়ে, তাহলে ফোর বি প্লাস ওমেগা জিরো, বা ফোর বি প্লাস ওমেগা জিরো, বা একই রকম ভাবে আমি চেঞ্জ করে দেখছি ডেল্টা নিউ বার জে ইকুয়াল টু 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 জে ইকুয়াল টু থ্রি, ভি ইকুয়াল টু জিরো টু ভি ইকুয়াল টু ওয়ান, কত আসছে, সিক্স বি প্লাস ওমেগা জিরো, বা তার মানে আমরা কম্পেয়ার আনসার গুলোকে যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা লাইনের মধ্যে গ্যাপটা থাকছে, টু বি ইকুয়ালি স্পেসড লাইন ক্রিয়েট করছে। তার মানে এই লাইন থেকে এই লাইন বা এই ট্রানজিশন থেকে এই ট্রানজিশনের মধ্যে ডিফারেন্সটা টু বি, ফোর বি মাইনাস টু বি, এই ট্রানজিশন থেকে এই ট্রানজিশনের মধ্যে গ্যাপটা কত, সিক্স বি মাইনাস ফোর বি মানে টু বি। তার মানে দুটো নিয়ারেস্ট লাইনের মধ্যে গ্যাপ কিন্তু ডিস্টেন্স কিন্তু ইকুয়াল থাকছে, এন্ড ইট ইজ কল্ড টু বি। তো এক্ষেত্রে তাহলে কোন ট্রানজিশনটাকে আমরা অ্যাপ্লাই করলাম, ডেল্টা জে ইকুয়াল টু প্লাস ওয়ান অ্যান্ড ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস ওয়ান, কোন সিলেকশন রুলটা অ্যাপ্লাই করা হয়েছে, ডেল্টা জে ইকুয়াল টু প্লাস ওয়ান অ্যান্ড ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস ওয়ান, ডেল্টা জে ইকুয়াল টু প্লাস ওয়ান অ্যান্ড ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস ওয়ান। এই সিলেকশন রুলের আন্ডারে কিন্তু আমরা এত সময় ধরে ক্যালকুলেশন করলাম। তাহলে সেক্ষেত্রে এই ট্রানজিশন বা এই সিলেকশন রুলের করাসপন্ডিং যে লাইনস গুলো আমরা পাবো তাকে বলা হচ্ছে আর ব্রাঞ্চ, যেটা পরীক্ষায় কোশ্চেন থেকে, ডেল্টা জে ইকুয়াল টু প্লাস ওয়ান অ্যান্ড ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস ওয়ান, এই সিলেকশন রুলটাকে কম্বাইন করে যে লাইন গুলো আমরা পাবো স্পেক্ট্রাতে তাকে বলা হচ্ছে আর ব্রাঞ্চ। এবারে এই ডায়াগ্রামটা প্রপারলি ফলো করে দেখতো, যে ডায়াগ্রামটা এখানে ড্র করা হয়েছে, এক্সট্রিম রাইট হ্যান্ড সাইডে তিনটে ব্ল্যাক কালারের লাইন টানা হয়েছে, স্ট্রেট লাইন। ব্ল্যাক কালারের লাইনগুলো কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে দেখতো একটু। প্রথম যে লাইনটা একদম এক্সট্রিম রাইট হ্যান্ড সাইডে কোথা থেকে স্টার্ট হচ্ছে, জে ইকুয়াল টু টু, কোথায় শেষ হচ্ছে, জে ইকুয়াল টু থ্রি। তারপরে লাইনটা কোথায় স্টার্ট হচ্ছে, জে ইকুয়াল টু ওয়ান, কোথায় স্টপ হচ্ছে, জে ইকুয়াল টু টু। তারপরে লাইনটা কোথায় স্টার্ট হচ্ছে, জে ইকুয়াল টু জিরো, কোথায় স্টপ হচ্ছে, জে ইকুয়াল টু ওয়ান। মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিলেকশন রুল থাকছে ডেল্টা জে ইকুয়াল টু প্লাস ওয়ান, স্টার্ট হচ্ছে জিরো থেকে স্টপ হচ্ছে ওয়ানে, স্টার্ট হচ্ছে ওয়ান থেকে স্টপ হচ্ছে টু তে, স্টার্ট হচ্ছে টু থেকে স্টপ হচ্ছে থ্রি তে। মানে যে তিনটে লাইন আমি ব্ল্যাক কালারের
ব্ল্যাক কালার দিয়ে আমি টেনেছি, প্রত্যেকটা কিন্তু ডেল্টা জে ইকুয়াল টু প্লাস ওয়ান এই সিলেকশন রুলকে প্রপারলি ফলো করছে। নট অনলি ডেল্টা জে ইকুয়াল টু প্লাস ওয়ান, ইট অলসো ফলোস দ্য ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস ওয়ান। কারণটা কি, এই যে একদম নিচে যে চারটে ব্লু কালারের লাইন টানা হয়েছে সেখানে কি লেখা আছে দেখ, ভি ইকুয়াল টু জিরো। আর ওপরে যে চারটে লাইন টানা হয়েছে সেখানে কি লেখা আছে, ভি ইকুয়াল টু ওয়ান। তাহলে প্রত্যেকটা কিন্তু ভি ইকুয়াল টু জিরো থেকে স্টার্ট হয়ে ভি ইকুয়াল টু ওয়ান গিয়ে স্টপ হচ্ছে। তার মানে যে তিনটে লাইনের কথা বললাম ব্ল্যাক কালিতে টানা হয়েছে, প্রত্যেকটা কিন্তু ডেল্টা জে ইকুয়াল টু প্লাস ওয়ান এন্ড ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস ওয়ান এই দুটো সিলেকশন রুলকে প্রপারলি ফলো করছে। এবং তার করেসপন্ডিং লাইনস গুলোকে বলা হচ্ছে আর ব্রাঞ্চ, ক্যাপিটাল লেটারে আর ব্রাঞ্চ। এবং প্রত্যেকটা লাইনের মধ্যে গ্যাপ কত, 2b স্পেস কত, 2b ক্যালকুলেট করে দেখালাম আমি, 2b 4b 6b। তার মানে প্রত্যেকটা লাইনের মধ্যে গ্যাপ কিন্তু সেম এন্ড ইট ইজ 2b। তাই নিচে দেখানো হচ্ছে দেখ 2b 2b 2b, মানে দুটো লাইনের মধ্যে গ্যাপ কিন্তু 2b। বোঝা গেছে তাহলে? বুঝতে পেরেছিস সবাই? Yes, sir. আচ্ছা এবারে লেখ, when delta v equal to plus 1 and delta j equal to plus 1, when delta v equal to plus 1 and delta j equal to plus 1 comma, the corresponding lines are known as R branch. The corresponding lines are known as R branch. Corresponding lines are known as R branch. And they are equally spaced. And they are equally spaced. They are equally spaced. And it is equal to 2b. They are equally spaced and it is equal to 2b. They are equally spaced and it is equal to 2b. তাহলে সিলেকশন রুলটা পড়ানোর সময় আমরা কি বলেছিলাম, যে ডেল্টা জে ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান দুটোই কিন্তু অ্যাকসেপ্টেড ভ্যালু। কিন্তু এত সময় আমি যেটা ডিসকাশনটা করলাম সেটা অনলি কিন্তু ডেল্টা জে ইকুয়াল টু প্লাস ওয়ান তার উপরে বেস করে কিন্তু ক্যালকুলেশন করলাম। কিন্তু আমি ডেল্টা জে ইকুয়াল টু মাইনাস ওয়ান সেটা তো অ্যাপ্লাই করিনি। সেটা অ্যাপ্লাই করলে কি হয় সেটা চেক করে দেখা যায়। আমি জাস্ট ডেল্টা জে ইকুয়াল টু প্লাস ওয়ান তার করসপন্ডিং ভ্যালুগুলো এত সময় ক্যালকুলেট করেছি, বাট ডেল্টা জে ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান হয় তার করসপন্ডিং ভ্যালুগুলো কি হবে সেটা ক্যালকুলেশন করে দেখা যায় একেবারে। সেই আমাদের মেইন ইকুয়েশন কিন্তু ইকুয়েশন নাম্বার 5, সেখান থেকে আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করবো একটা একটা করে। তো এবারে করে দেখা যাক তাহলে কি হয় সেক্ষেত্রে। নেক্সট প্যারা করে লেখ, ট্রানজিশন উইথ ডেল্টা জে ইকুয়াল টু মাইনাস ওয়ান। ট্রানজিশন উইথ ডেল্টা জে ইকুয়াল টু মাইনাস ওয়ান। ট্রানজিশন উইথ ডেল্টা জে ইকুয়াল টু মাইনাস ওয়ান। ভির ক্ষেত্রে কিন্তু একই থাকবে, ভি ইকুয়াল টু জিরো টু ভি ইকুয়াল টু ওয়ান, মানে সেই ফান্ডামেন্টাল ট্রানজিশন নিয়ে কিন্তু আমরা কাজ করছি। ফার্স্ট ওভারটোন সেকেন্ড ওভারটোন নিয়ে কেন আমরা ক্যালকুলেশন করছি না, কারণ আমি লাস্ট ক্লাসে তার আগের ক্লাসে আমি পড়িয়েছি যে ফার্স্ট ওভারটোন হোক বা সেকেন্ড ওভারটোন হোক তাদের ইন্টেন্সিটি কিন্তু খুবই কম। ফান্ডামেন্টাল ট্রানজিশন কিন্তু মোস্ট ইন্টেন্স লাইন ক্রিয়েট করে, বাট ফার্স্ট ওভারটোন সেকেন্ড ওভারটোনের ইন্টেন্সিটি খুবই কম আর হট ব্যান্ড তো একদমই কম। তো দ্যাটস ওয়াই যেহেতু ভি ইকুয়াল টু জিরো টু ভি ইকুয়াল টু ওয়ান মোস্ট ইন্টেন্স লাইন প্রডিউস করে, তো সেক্ষেত্রে সেটাকে নিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করছি ফান্ডামেন্টাল ট্রানজিশন নিয়ে। ওটাকে আমি কোনো চেঞ্জ করছি না, চেঞ্জ করছি জাস্ট জে থেকে জে প্লাস ওয়ান অথবা উল্টোটা ডেল্টা জে ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো সেক্ষেত্রে হোয়াট উইল বি দ্য ভ্যালু, ডেল্টা নিউ বারে ভ্যালু কি হবে। তাহলে চেঞ্জটা আমি কোথায় করব, যে ইকুয়েশনটা দেখ 7 এ লেখা আছে ওটা কি চেঞ্জ করব আমি, জে থেকে জে প্লাস ওয়ান আছে কার জন্য, ফর ডেল্টা জে ইকুয়াল টু প্লাস ওয়ান। আমি করতে চাইছি কি ডেল্টা জে ইকুয়াল টু মাইনাস ওয়ান, মানে উল্টে দেবো আমি, জে প্লাস ওয়ান থেকে জে। এই তাহলে আমি করবো এবারে জে প্লাস ওয়ান টু জে। এই তাহলে আবার ডেল্টা জে ইকুয়াল টু মাইনাস ওয়ান এই সিলেকশন রুলকে অ্যাপ্লাই করতে পারলাম আমি এবারে। তো এবারে ক্যালকুলেশন করে দেখতো রাইট হ্যান্ড সাইডে কি হবে তাহলে। রাইট হ্যান্ড সাইডে ওমেগা জিরো বার তার কোনো চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জটা কোথায় হবে তাহলে, ইকুয়েশন 6 এ যেটা লেখা আছে দেখ, ইকুয়েশন 6 এ জে ডাবল প্রাইম উইল বি রিপ্লেসড বাই জে। জে ডাবল প্রাইম মানে ফাইনাল স্টেট উইল বি রিপ্লেসড বাই জে and initial state will be replaced by j plus 1. J double prime will be replaced by j and j single prime will be replaced by j plus 1 in equation 6. ফাইনাল স্টেট হচ্ছে জে আর ইনিশিয়াল স্টেট হচ্ছে জে প্লাস ওয়ান, বিকজ ট্রানজিশন হচ্ছে জে প্লাস ওয়ান থেকে জে, নট জে থেকে জে প্লাস ওয়ান। তাহলে ইনিশিয়াল ভ্যালু মানে হচ্ছে জে প্রাইম
will be replaced by j plus 1 আর ফাইনাল ভ্যালু মানে j ডাবল প্রাইম will be replaced by j বসিয়ে ইকুয়েশন 6 থেকে আলটিমেটলি কত পাচ্ছি আমরা ইকুয়েশন 6 এ j ডাবল প্রাইম will be replaced by j সিঙ্গেল প্রাইম will be replaced by j plus 1 বসিয়ে ক্যালকুলেশন করে বল কত আসছে আনসার ভির কোনো চেঞ্জ হবে না ভিটা যা ছিল তাই থাকবে 0 থেকে 1 করলে কত আসছে -2b into j plus 1. যা ছিল তাই থাকবে শুধু একটা মাইনাস চলে আসবে আর কিচ্ছু চেঞ্জ হবে না চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই তো এখানে সবই তো একই আছে জাস্ট আমি অ্যারোটাকে উল্টে দিয়েছি জে থেকে জে প্লাস ওয়ান এর পরিবর্তে জে প্লাস ওয়ান থেকে জে তাহলে কোনো কিছু চেঞ্জ হওয়ার তো কোনো স্কোপ নেই জাস্ট অনলি সাইনটাকে চেঞ্জ করে আনসার পেয়ে যাবো তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে আনসার সামনে একটা নেগেটিভ সাইন চলে আসবে -2b সামনে একটা নেগেটিভ চলে আসবে -2b আর তো কোনো চেঞ্জ হওয়ার স্কোপ নেই সেম থাকবে সবকিছু তাহলে এবার এই জিনিসটা আমরা আলটিমেটলি পেলাম এটাকে আমি ইকুয়েশন নাম্বার 8 করে দিলাম এবার ইকুয়েশন 8 এবারে আমি একটা আরো একটু স্পেসিফিক্যালি ক্যালকুলেশন করতে চাইছি স্পেসিফিক্যালি কিভাবে ক্যালকুলেশন করব যদি j ইকুয়াল টু 1 থেকে j ইকুয়াল টু 0 হয় তাহলে তখন আনসার কত পাবো মানে ডেল্টা নিউ বার j ইকুয়াল টু 0 টু j ইকুয়াল সরি j ইকুয়াল টু 1 টু j ইকুয়াল টু 0 এই করতে চাইছি আমি আর যা চলে একই রাখলাম v ইকুয়াল টু 0 টু v ইকুয়াল টু 1 তাহলে হোয়াট উইল বি দ্য আনসার j equal to 1 to j equal to 0 v equal to 0 to v equal to 1 করলে কত আনসার আসছে ইকুয়েশন নাম্বার 8 চেক করে দেখ মানে j will be replaced হ্যাঁ বল Omega 0 prime minus 2b. ওমেগা 0 মাইনাস 2b এটা কি সবার আসছে নাকি অন্য কিছু আসছে স্যার এটাই আসছে অবভিয়াসলি এটাই আসবে কারণ রেড কালিতে কি লেখা আছে জে প্লাস ওয়ান থেকে জে তাহলে জে এর করাসপন্ডিং ভ্যালু কত 0 লিখেছি আমি ট্রানজিশনটা জে প্লাস ওয়ান টু জে তাহলে জে এর করাসপন্ডিং ভ্যালু 0 তাহলে জে এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি আমি -2b তাহলে আলটিমেটলি পাচ্ছি ওমেগা 0 বার -2b আর একটা ক্যালকুলেশন করছি আমি ডেল্টা নিউ বার জে ইকুয়াল টু 2 টু জে ইকুয়াল টু 1 আর ভি ইকুয়াল টু 0 টু ভি ইকুয়াল টু 1 কত আসছে ডেল্টা নিউ বার জে ইকুয়াল টু 3 টু জে ইকুয়াল টু 2 ভি ইকুয়াল টু 0 টু ভি ইকুয়াল টু 1 করলে দেখবি ওমেগা 0 বার -4b আর এক্ষেত্রে পাচ্ছি আমি ওমেগা 0 বার -6b তার মানে এক্ষেত্রে কিন্তু আনসারটা আগেরটার মতো প্রায় সেম জাস্ট একটা নেগেটিভ ফ্যাক্টরের জন্য এটা আলাদা হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটার মধ্যে গ্যাপটা কিন্তু সেই আর ব্রাঞ্চের মতো এক্ষেত্রেও কিন্তু স্পেসটা ইকুয়াল দিস ইজ দা 2b এক্ষেত্রে দেখ 2b 4b 6b তার মানে এক্ষেত্রেও কিন্তু দুটো নিয়ারেস্ট লাইনের মধ্যে গ্যাপ সেম এন্ড ইট ইজ ইকুয়াল টু 2b তাহলে আগেরটার সঙ্গে এটা ডিফারেন্স কোথায় আর ব্রাঞ্চের সঙ্গে এটা ডিফারেন্স কোথায় একটা মাইনাস সাইন ও ক্ষেত্রে ছিল 2b এক্ষেত্রে আছে -2b আর এক্ষেত্রে কোন সিলেকশন রুল অ্যাপ্লাই করা হয়েছে এক্ষেত্রে সিলেকশন রুলটা হচ্ছে ডেল্টা ভি ইকুয়াল টু +1 বাট ডেল্টা জে ইকুয়াল টু -1 এই সিলেকশন রুলের করেসপন্ডিং যে লাইনস গুলো আমরা পাবো তাকে বলা হচ্ছে পি ব্রাঞ্চ ইকুয়েশন এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে দেখ তো ডেল্টা ভি ইকুয়াল টু +1 আর ডেল্টা জে ইকুয়াল টু -1 তার করেসপন্ডিং লাইনস গুলোকে বলা হচ্ছে পি ব্রাঞ্চ এবং দুটো নিয়ারেস্ট লাইনের মধ্যে স্পেসটা কিন্তু এক্ষেত্রেও ইকুয়াল বাট ডিফারেন্সটা কোথায় আর ব্রাঞ্চের মধ্যে ছিল 2b এক্ষেত্রে আছে -2b যেহেতু একটা নেগেটিভ সাইন আছে তাই আর ব্রাঞ্চটা যে সাইডে ছিল পি ব্রাঞ্চটা তার ঠিক অপোজিট সাইডে আছে আর ব্রাঞ্চটা ছিল রাইট সাইডে পি ব্রাঞ্চটা আছে লেফট সাইডে ডিউ টু দ্য প্রেজেন্স অফ আ নেগেটিভ সাইন এক্ষেত্রে ট্রানজিশন গুলো ভালো করে ফলো করে দেখতো এক্সট্রিম লেফট হ্যান্ড সাইডে যে ট্রানজিশনটা আছে স্টার্ট হচ্ছে কোথা থেকে j ইকুয়াল টু 3 স্টপ হচ্ছে কোথায় j ইকুয়াল টু 2 মানে 3 থেকে 2 তারপরেরটা 2 থেকে 1 তারপরেরটা 1 থেকে 0 তার মানে কিন্তু সবসময় ডিফারেন্সটা থাকছে -1 বা সিলেকশন রুটটা থাকছে -1 আইদার 1 থেকে 0 অথবা 2 থেকে 1 অথবা 3 থেকে 2 তোমার ডিফারেন্সটা থাকছে কিন্তু -1 এক্ষেত্রে কিন্তু -1 ট্রানজিশন রুলকে এক্ষেত্রে ফলো করছে তাহলে আলটিমেটলি এক্ষেত্রে কম্বাইন্ড ট্রানজিশন ফর্মুলা বা সিলেকশন রুল কি থাকছে ডেল্টা ভি ইকুয়াল টু +1 ডেল্টা জে ইকুয়াল টু -1
আর তার করসপন্ডিং লাইনটাকে বলা হচ্ছে পি ব্রাঞ্চ এক্ষেত্রে, এবং প্রত্যেকটা লাইনের মধ্যে গ্যাপ কিন্তু এক্ষেত্রে সেম, সেটা হচ্ছে 2। লেখ when delta v equal to +1 and delta j equal to -1, when delta v equal to +1 and delta j equal to -1, delta j equal to -1 comma, the corresponding lines are called p branch. The corresponding lines are called p branch. The corresponding lines are called p branch, capital letter P branch, and they are also equally spaced, but they are also equally spaced, and they are also equally spaced, but they are present in the opposite side of our branch. They are present in the opposite side of our branch. They are present in the opposite side of our branch. Opposite side of our branch due to negative sign. Opposite side of our branch due to presence of negative sign. Due to presence of negative sign. Due to presence of negative sign. Full stop. Next paragraph, like by combining the above equations, delta nu bar equal to 2bm plus omega 0 bar. Combining the above equations, we can write delta nu bar 2bm plus omega 0 bar. এটা হঠাৎ করে কোথা থেকে আসলো বলতো? বা এক্ষেত্রে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম? এম এর ভ্যালু কত এই ক্ষেত্রে? বি মানে সেই একই জিনিস, রোটেশনাল কনস্ট্যান্ট, ওমেগা 0 বার মানে সেই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। হঠাৎ করে এমটা কেন লিখলাম? এক্ষেত্রে এম এর ভ্যালু কত হবে? স্যার m equals to j+1। m equal to +-1। কেন? +1 for delta j equal to +1 সিলেকশন রুল, -1 for delta j equal to -1 সিলেকশন রুল। +1 বসিয়ে দেখ, আমরা ডেল্টা j equal to +1 বসিয়ে যেসব ডেটাগুলো পেয়েছিলাম সেগুলোই ব্যাক করে যাবো আমরা। 2b প্লাস ওমেগা 0 বার, 4b প্লাস ওমেগা 0 বার। তো সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি +1টা কার জন্য? ডেল্টা জে ইকুয়াল টু +1, মানে শুধু +1 নয়, +-2 +-3 সবগুলোর জন্যই হবে সেক্ষেত্রে। মানে প্লাস ভ্যালু গুলো হচ্ছে ডেল্টা জে ইকুয়াল টু +1 এর জন্য, আর মাইনাস ভ্যালু গুলো হচ্ছে ডেল্টা জে ইকুয়াল টু মাইনাস ভ্যালুর জন্য, ডেল্টা জে ইকুয়াল টু -1 এর জন্য। সমস্ত প্লাস ভ্যালু গুলো হচ্ছে ডেল্টা জে ইকুয়াল টু +1 ট্রানজিশনের জন্য, আর সমস্ত মাইনাস ভ্যালু গুলো হচ্ছে ডেল্টা জে ইকুয়াল টু -1 ট্রানজিশনের জন্য। বোঝা গেছে? প্লাস ভ্যালু গুলো বসিয়ে দেখ, সমস্ত ডেল্টা জে ইকুয়াল টু +1 এর জন্য যে সব ডেটা গুলো আমরা পেয়েছিলাম প্রত্যেকটা ডেটাতে আমরা ব্যাক করে চলে যেতে পারবো। আর মাইনাস ভ্যালু গুলো বসিয়ে দেখ, ডেল্টা জে ইকুয়াল টু -1 এর জন্য যে ডেটা গুলো আমরা পেয়েছিলাম সেই ডেটা গুলোতে আমরা ব্যাক করে চলে যেতে পারবো। তাহলে এম ইকুয়াল টু কত পাচ্ছি? +-1 +-2 +-3 এটসেট্রা, যেখানে প্লাস ভ্যালু গুলো হচ্ছে ফর ডেল্টা জে ইকুয়াল টু +1, মাইনাস ভ্যালু গুলো হচ্ছে ডেল্টা জে ইকুয়াল টু মাইনাস। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? কোনো ডাউট আছে নাকি বোঝা গেছে বল? যা, তার কোনো রেসপন্স নাই কেন? হ্যাঁ স্যার। বোঝা গেছে। তাহলে এক্ষেত্রে যদি একটা কোশ্চেন করা হয়, এম ইকুয়াল টু 0 কি পসিবল? আমরা এম ইকুয়াল টু বললাম +-1 +-2 +-3 +-4, বাট এম ইকুয়াল টু 0 কে আমরা কি অ্যাকসেপ্ট করবো কি করবো না? কি মনে হচ্ছে? এত সময় যেগুলো ডিসকাস করা হলো ফার্স্ট টু লাস্ট অফ দি ভাইব্রেশন রোটেশনাল স্পেক্ট্রা প্রায় শেষ হয়ে গেছে, ভাইব্রেশন রোটেশনাল স্পেক্ট্রা। তো সেক্ষেত্রে একদম লাস্ট পর্যায়ে এসে যদি একটা কোশ্চেন করি, এম ইকুয়াল টু 0 ইজ ইট অ্যাকসেপ্টেবল ডেটা অর নট, অ্যান্ড এক্সপ্লেন। স্যার এখানে তাহলে ওমেগা 0টাই হবে। তাহলে অ্যাকসেপ্টেবল হতে পারে যদি ওটা শুধু ভাইব্রেট করবে কিন্তু রোটেট করবে না, রোটেশনালি ইনঅ্যাক্টিভ হবে। এক্স্যাক্টলি, প্রথমে যেটা বললাম যে একটা ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে ভাইব্রেশন হতে যে এনার্জি দরকার, রোটেশন হতে অনেকটা কম এনার্জি দরকার। সেক্ষেত্রে কোনো ডাইঅ্যাটমিক মলিকুলের মধ্যে ভাইব্রেশন হওয়া মানে অটোমেটিকলি কিন্তু তার মধ্যে রোটেশনটা হতে পারত। কিছু এক্সেপশনাল কেস আছে, বাট ইন জেনারেল ভাইব্রেশন হওয়া মানে কিন্তু তার রোটেশন হবে। তো সেক্ষেত্রে এম ইকুয়াল টু 0 হওয়া মানে কিন্তু এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। এই পার্টটা কাকে রিপ্রেজেন্ট করছে? রোটেশনকে।
আর এই পার্টটা কাকে রিপ্রেজেন্ট করছে, ভাইব্রেশনকে। তাহলে এই পার্টটা জিরো হয়ে যাওয়া মানে তার মানে রোটেশন থাকছে না, থাকছে অনলি ভাইব্রেশন। বাট আমি প্রথমেই অ্যাসিউম করেছি যে ইন জেনারেল একটা ডায়াটমিক মলিকিউলের ভাইব্রেশন হচ্ছে মানে তার মধ্যে রোটেশন হচ্ছে। তাহলে সেই অ্যাসাম্পশনটা কিন্তু আমরা এক্ষেত্রে ঠিক কারেক্ট বলতে পারছি না। যদি m ইকুয়াল টু জিরো হয় তাহলে সেই অ্যাসাম্পশনটা কিন্তু রং। আর সেকেন্ডলি প্রথমেই বলেছি যে ডেল্টা জে ইকুয়াল টু জিরো, এই সিলেকশন রুলটা কিন্তু অ্যালাউড নয়। ডেল্টা জে ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, ইট ইজ অনলি অ্যালাউড ট্রানজিশন, দিস ইজ অনলি দ্য অ্যাকসেপ্টেবল ডেটা। তাহলে সেক্ষেত্রে m ইকুয়াল টু জিরো হতে পারে একমাত্র কখন, যদি ডেল্টা জে ইকুয়াল টু জিরো হয়, বাট ডেল্টা জে ইকুয়াল টু জিরো দিস ইজ নট অ্যাকসেপ্টেড ভ্যালু। তাহলে এক্ষেত্রে একমাত্র পসিবল যদি কোনো ডায়াটমিক মলিকুলে ভাইব্রেশন হচ্ছে বাট রোটেশন হচ্ছে না, তখনই একমাত্র আমরা বলতে পারবো যে m ইকুয়াল টু জিরো হতে পারে, এবং তার করেসপন্ডিং লাইনগুলোকে বলা হচ্ছে কিউ ব্রাঞ্চ। কখন সেটা পসিবল, যদি ডেল্টা জে ইকুয়াল টু জিরো হয় অথবা কোনো মলিকুলের মধ্যে ভাইব্রেশন হচ্ছে বাট রোটেশন হচ্ছে না। সেই একমাত্র এক্সেপশনাল কেসের ক্ষেত্রে আমরা অনলি কিউ ব্রাঞ্চের যে লাইনগুলো আছে রেড কালিতে, সেই এক্সেপশনাল কেসের ক্ষেত্রে কিন্তু কিউ ব্রাঞ্চ পসিবল, আদারওয়াইজ কিন্তু কিউ ব্রাঞ্চ পসিবল নয়। কখন পসিবল, ভাইব্রেশন হবে বাট রোটেশন হবে না, ডেল্টা জে ইকুয়াল টু জিরো পসিবল, একমাত্র সেই ক্ষেত্রেই কিন্তু কিউ ব্রাঞ্চের লাইনগুলো পাবো। কিউ ব্রাঞ্চের লাইন তাহলে কখন, ডেল্টা জে ইকুয়াল টু জিরো হলে। ডেল্টা জে ইকুয়াল টু জিরো মানে কি, ট্রানজিশনটা স্টার্ট হবে ওয়ানে, স্টপ হবে ওয়ানে। টু থেকে স্টার্ট হলে টু তে স্টপ হবে, জিরোতে স্টার্ট হলে জিরোতেই স্টপ হবে। যেমন তার জন্য দেখা হয়েছে, দেখ রেড কালিতে যেগুলো করা হয়েছে, প্রথমটা দেখ জিরোতে স্টার্ট হয়ে জিরোতে স্টপ হয়েছে, তারপরে একটা ওয়ানে স্টার্ট হয়ে ওয়ানে স্টপ হয়েছে, টু তে স্টার্ট হয়ে টু তে স্টপ হয়েছে। তার মানে এক্ষেত্রে কিন্তু রেড কালিতে যে লাইনগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে ডেল্টা জে ইকুয়াল টু জিরো। তাহলে এক্ষেত্রে আমরা তিনটে ডিফারেন্ট সেট পেয়েছি, একটা ব্ল্যাক কালিতে, একটা ব্লু কালিতে, একটা রেড কালিতে। ব্ল্যাক কালিতে যে লাইনগুলো দেখানো হয়েছে সেটা কোন সিলেকশন রুলকে ফলো করছে, ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস ওয়ান অ্যান্ড ডেল্টা জে ইকুয়াল টু প্লাস ওয়ান, তার করেসপন্ডিং লাইনকে বলা হচ্ছে আর ব্রাঞ্চ। ব্লু কালিতে যে লাইনগুলো দেখানো হয়েছে সেটা কোন সিলেকশন রুলকে ফলো করছে, ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস ওয়ান বাট ডেল্টা জে ইকুয়াল টু মাইনাস ওয়ান, তার করেসপন্ডিং লাইনকে বলা হচ্ছে পি ব্রাঞ্চ। আর এক্সেপশনাল কেস যেক্ষেত্রে ডেল্টা জে ইকুয়াল টু জিরো এই ট্রানজিশন রুলকে ফলো করবে, তার করেসপন্ডিং লাইনগুলোকে বলা হচ্ছে কিউ ব্রাঞ্চ। সেক্ষেত্রে ডেল্টা জে ইকুয়াল টু জিরো এই সিলেকশন রুলকে ফলো করছে। এই তিনটে লাইন পেলাম আমরা, আর ব্রাঞ্চ, পি ব্রাঞ্চ, কিউ ব্রাঞ্চ। এটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন থাকে এবং ডায়াগ্রামটা কিন্তু প্লট করতে দেওয়া হয়। Like here m equal to plus minus 1 plus minus 2 plus minus 3 etc. Plus minus 1 plus minus 2 plus minus 3 etc. Where positive and negative values of m, positive and negative values of m correspond to, positive and negative values of m correspond to delta j equal to plus 1 and delta j equal to minus 1 respectively. Delta j equal to plus 1 and delta j equal to minus 1 respectively. Delta j equal to minus 1 respectively. Full stop. Next paraquetic band center, BAND band center বলে আন্ডারলাইন করে দিও। ব্যান্ড সেন্টার দিয়ে একটা কোশ্চেন 2021 এ বা 2022 তে একবার এসেছে, 2021 এ এসেছে মানে ব্যান্ড সেন্টার দিয়ে কোশ্চেন, যেটা আমি বললাম কিউ ব্রাঞ্চ, এটা কখন পসিবল সেটা দিয়ে কোশ্চেন কিন্তু 2021 এ দিয়েছে। তো সেই কোশ্চেনটা স্টাডি মেটেরিয়ালসে দেওয়া আছে। যাই হোক, তো একটু লেখ, দ্য অ্যাবজর্পশন লাইন, দ্য অ্যাবজর্পশন লাইন corresponding to omega 0 bar, the absorption line corresponding to omega 0 bar, the absorption line corresponding to omega 0 bar, omega 0 bar will not be possible, will not be possible since m can't be zero. Is omega 0 bar will not be possible since m can't be zero. M can't be zero. That is delta j equal to zero, because that is delta j equal to zero is not accepted transition rule. Delta j equal to zero is not accepted transition, is not accepted transition. Delta j equal to zero is not accepted transition, accepted transition. Full stop. This wave number is referred to as, this wave number is referred to as band center.
This wave number is referred to as band center. This wave number is referred to as band center. Referred to as band center or band origin. Band center or band origin or Q branch, band center or band origin or Q branch of the spectrum, of the spectrum, of the spectrum. Full stop. Spacings are equal to 2b. Spacings are equal to 2b. Spacings are equal to 2b except at the center. Spacings are equal to 2b except at the center. Except at the center, comma, there is a gap equal to 4b. There is a gap equal to 4b. There is a gap equal to 4b. As a result of missing of Q branch, as a result of missing of Q branch, as a result of missing of Q branch, as a result of missing of Q branch. কি বলা হয়েছে তাহলে? আর ব্রাঞ্চে দুটো নিয়ারেস্ট লাইনের মধ্যে স্পেসটা 2b, পি ব্রাঞ্চে দুটো নিয়ারেস্ট লাইনের মধ্যে স্পেসটা 2b, বাট কিউ ব্রাঞ্চটা যেহেতু মিসিং তাই পি ব্রাঞ্চ আর আর ব্রাঞ্চের মধ্যে গ্যাপটা হয়ে যাচ্ছে 4b। 2b হওয়া উচিত ছিল বাট হচ্ছে 4b, কারণ পি ব্রাঞ্চ আর আর ব্রাঞ্চের মাঝখানে যে পোর্শনটা, এক্ষেত্রে কিউ ব্রাঞ্চটা মিসিং হচ্ছে, তাই মাঝখানে থেকে অনেকটা গ্যাপ রাখা হয়েছে 4b। এই ব্যান্ড সেন্টার যে কোশ্চেন ছিল কি টাইপের কোশ্চেন সেটা স্টাডি মেটেরিয়ালসে পেয়ে যাবি, বা অ্যান্সারটা কিভাবে লিখতে হবে স্টাডি মেটেরিয়ালসে দেওয়া আছে। এই হচ্ছে ভাইব্রেশন রোটেশনাল স্পেকট্রাম, যে ক্ষেত্রে কিন্তু পি ব্রাঞ্চ আর ব্রাঞ্চ কিউ ব্রাঞ্চ দিয়ে কিন্তু কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এবং ডায়াগ্রামটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডায়াগ্রামটা পরীক্ষায় ড্র করতে দেওয়া হয়, তো ডায়াগ্রামটার জন্য একটা জায়গা রেখে একটু ছেড়ে দে, ওটা পরে ক্লাস শেষ হওয়ার পরে আমি পাঠিয়ে দেবো গ্রুপে ফটোটা, তাহলে ফটোটা দেখে করে নিস, কারণ এখানে টাইম চলে যাবে রাহুল। তো সেখানে একটা স্পেস রেখে দিস, পরে ক্লাসটা শেষ হওয়ার পরে ওটা ড্র করে দিস। আচ্ছা, এবার একটা কোশ্চেন লেখ, ভাইব্রেশন রোটেশন স্পেক্ট্রাম দিয়ে একটা কোশ্চেন লেখ, যেটা 2021-এ দেওয়া হয়েছিল পরীক্ষাতে। লেখ, ইন দ্য ভাইব্রেশন রোটেশন স্পেক্ট্রাম, ইন দ্য ভাইব্রেশন রোটেশন স্পেক্ট্রাম, ইন দ্য ভাইব্রেশন রোটেশন স্পেক্ট্রাম, ব্র্যাকেটে v equal to 0 to v equal to 1, v equal to 0 to v equal to 1, bracket close, of carbon monoxide, v equal to 0 to v equal to 1 of carbon monoxide, comma, the rotational constant for ground state, the rotational constant for ground state and fast excited vibrational state, the rotational constant for ground state and fast excited vibrational state are found to be এভাবে লিখবি, b not equal to 1.915 সেন্টিমিটার ইনভার্স, বি নট ইকুয়াল টু মানে রোটেশনাল কনস্ট্যান্ট 1.915 সেন্টিমিটার ইনভার্স অ্যান্ড বি ওয়ান ইকুয়াল টু 1.898 সেন্টিমিটার ইনভার্স, b0 ইকুয়াল টু 1.915 সেন্টিমিটার ইনভার্স, b1 ইকুয়াল টু 1.898 সেন্টিমিটার ইনভার্স, ফুল স্টপ। Calculate the percentage increase in bond length. Calculate the percentage increase in bond length on going from v equal to 0 to v equal to 1. Calculate the percentage increase in bond length on going from v equal to 0 to v equal to 1. Full stop. What effect does length of the bond, what effect does on length of the bond, what effect does on the length of the bond have on spacing of rotational lines, on spacing of rotational lines in the fundamental band, in the fundamental band,
in the fundamental band for delta j equal to plus minus 1. In the fundamental band for delta j equal to plus minus 1. আবার রিপিট করছি, what effect does on length of the bond have on spacing of the rotational lines in the fundamental band for delta j equal to plus minus 1? What effect does length of the bond on টা কেটে দে, on কথাটা কেটে দে, on টা কেটে দে, what effect does length of the bond have on spacing, length of the bond have on spacing of the rotational lines in the fundamental band, rotational lines in the fundamental band for delta j equal to plus minus 1, for delta j equal to plus minus 1 question mark. সেই 2021 বারবার যেটা ডিসকাস করা হয়েছিল যে 2021 এর কোশ্চেন গুলো কিন্তু একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে, একটু ডিফারেন্ট টাইপের, একটু টিপিক্যাল টাইপের। তো এটা সেই 2021 এরই একটা কোশ্চেন, বাট এক্ষেত্রে কোশ্চেনটা লিখতে যতটা টাইম গেল, যত বড় আনসারটা লিখতে তার থেকে কম টাইম যাবে, কম জায়গা লাগে। কোশ্চেনটা যতটা বড় আনসারটা কিন্তু অতটা বড় নয়, অতটা টাফ। কোশ্চেনটা ভালো করে পড়ে দেখ, তাহলে বুঝতে পারবি। কোশ্চেনটা লিখতে যতটা টাইম গুলো আনসারটা করতে তার থেকে কম টাইম লাগে। ফার্স্ট যেটা ক্যালকুলেশন করতে হবে, বন্ড লেন্থের কি চেঞ্জ হচ্ছে সেটা ক্যালকুলেশন করতে হবে, আর বাকিগুলো পরের ব্যাপার। ফার্স্ট যেটা জানতে চাওয়া হয়েছে, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন বন্ড লেন্থ অন গোয়িং ফ্রম ভি ইকুয়াল টু 0 টু ভি ইকুয়াল টু 1। ভি ইকুয়াল টু 0 টু ভি ইকুয়াল টু 1 মানে ফান্ডামেন্টাল ট্রানজিশন, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তো যাই হোক, সেটা ব্যাপার নয়। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন বন্ড লেন্থ on going from v equal to 0 to v equal to 1, সেক্ষেত্রে বন্ড লেন্থের কি চেঞ্জেস হবে। আচ্ছা একটু মনে করে দেখতো, বন্ড লেন্থের চেঞ্জ ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে কার ভ্যালু জানতে হবে, বা বন্ড লেন্থ ক্যালকুলেশন করতে গেলে কার ভ্যালু জানতে হবে আমাদেরকে? Moment of inertia. আমাদেরকে জানতে হবে আর এর ভ্যালু। আর এর ভ্যালু থেকে আমরা ডিসাইড করতে পারবো বন্ড লেন্থের কি চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে বি0 থেকে বি1 এই ট্রানজিশনের জন্য বা এই চেঞ্জের জন্য বি0 থেকে বি1 এর চেঞ্জটা হচ্ছে, কারণ বি0 এর ভ্যালু দেওয়া হয়েছে, বি1 এর ভ্যালু দেওয়া হয়েছে। তো এই দুটো ডেটাকে কম্পেয়ার করে আমরা দেখবো যে আর এর ভ্যালু কি চেঞ্জ হচ্ছে। কারণ আমরা জানি যে বির যে এক্সপ্রেশন বি ইকুয়াল টু আমরা কি জানি, a স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই। আই মানে কি জানি, মিউ আর স্কোয়ার। তাহলে দুটোকে কম্বাইন করলে কিন্তু আমরা বির ভ্যালু থেকে আর এর ভ্যালুটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে পারবো। তো আর এর ভ্যালু পেয়ে গেলে কিন্তু বাকি ক্যালকুলেশনটা একদম ইজি। তাহলে আমাদের দুটো আর এর মধ্যে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করলে সেখান থেকে আমরা পার্সেন্টেজ চেঞ্জেসটা পেয়ে যাবো, আমরা কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে। তো আমাদের এখন দেখতে হবে যে দুটো ডেটার মধ্যে, দুটো আর এর মধ্যে কি কম্পারিজন আছে, কি কম্পেয়ার আছে, কি ডিফারেন্স আছে। একটা বি0 তার করসপন্ডিং আর0, একটা বি1 তার করসপন্ডিং আর1। এই যে আর0 আর আর1 তাদের মধ্যে কি ডিফারেন্স আছে, সেখান থেকে আমরা কিন্তু পার্সেন্টেজ চেঞ্জেসটা ক্যালকুলেট করতে পারবো। চেক করে দেখে বলি আমরা কি লিখতে পারি, বি0 ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার I0 ইন্টু সি। আর বাকিটা সব কনস্ট্যান্ট, এগুলো চেঞ্জ করলাম। দিস ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার মিউ আর0 স্কোয়ার ইন্টু সি। মিউ চেঞ্জ হবে না, কারণ দুটো ক্ষেত্রে কিন্তু মলিকুলটা কনস্ট্যান্ট, কার্বন মনোক্সাইড সিও। তো সেক্ষেত্রে কিন্তু মিউ চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নেই। তো একই রকম ভাবে বি1 ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার মিউ আর1 স্কোয়ার সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি1 বাই বি0 রেশিও বের করলে সেখান থেকে আমরা পেয়ে যাব দুটো তো ক্ষেত্রে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে বি1 বাই বি0 করলে আমরা পেয়ে যাব আর0 বাই আর1 এর হোল স্কয়ার। তাহলে অর আর0 বাই আর1 দিস ইকুয়াল টু বি1 বাই বি0 রুট ওভার। বাস।
তো এবারে এখান থেকে ভ্যালুগুলো ক্যালকুলেশন কর, B1 এরও ভ্যালু দেওয়া হয়েছে, B0 এরও ভ্যালু দেওয়া হয়েছে কোশ্চেনে। তো সেক্ষেত্রে এটা করলে দেখবি আনসার আসছে 0.995, করে দেখ 0.995 আসছে। তাহলে এবারে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, যে পার্সেন্টেজ চেঞ্জ, কি পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে সেটা মানে আমাদেরকে কি ক্যালকুলেশন করতে হবে, R1 মাইনাস R0 ডিভাইডেড বাই R1 ইনটু 100%। এটাই কিন্তু আমাদের আনসার, এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে পার্সেন্টেজ চেঞ্জেস। সেটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা পেয়ে গেছি R0/R1 এর ভ্যালু 0.995, কারণ আমাদেরকে B1 আর B0 ভ্যালু সাপ্লাই করা হয়েছে। তাহলে আমাদেরকে আলটিমেটলি বের করতে হবে R1 মাইনাস R0 ডিভাইডেড বাই R1 ইনটু 100% ইকুয়াল টু কত, সেটা বের করতে হবে। কিভাবে বের করবো তাহলে, তো খুব সহজ, 1 - R0/R1, এটা করলে আমরা আনসার পেয়ে যাবো 1 - R0/R1 ইকুয়াল টু 1 - 0.995। তাই, তাহলে সেখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যাবো R1 - R0/R1। দেখ এখান থেকে এলসিএম হচ্ছে কত, R1, ক্যালকুলেশন করলে R1 - R0/R1 তার ভ্যালু পেয়ে যাচ্ছি আমি। এবং সেক্ষেত্রে আলটিমেটলি এটা করলে যে ভ্যালুটা আসবে মোস্ট প্রবাবলি 0.44, 0.44। তাহলে তার সঙ্গে 100% মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে কত, 44%। দিস ইজ দ্য আনসার। এটাই আমাদের ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তো কোশ্চেনটা পড়তে বা দেখে যতটা টাফ মনে হচ্ছে, আনসারটা কিন্তু অতটা কঠিন নয়। তো সেক্ষেত্রে আলটিমেটলি আমাদেরকে কি দেখতে পেলাম, 44% চেঞ্জ হচ্ছে, পার্সেন্টেজ চেঞ্জ। স্যার বল। স্যার বি এর ভ্যালুতে এইচ ছিল না, মানে এইচ এর স্কোয়ার, না এইচ ছিল তখন? হ্যাঁ 8, সরি সেটা তুমি, হ্যাঁ 8 ছিল শুধু, বিভাগে 8 ছিল, আমি ভুলে, ওটা আমি সেই এনার্জি পড়াতে পড়াতে এখানে আমি স্কোয়ার দিয়ে দিয়েছি, এত সময় এনার্জি পড়াচ্ছিলাম তো সেক্ষেত্রে এইচ হয়ে গেছে। যাই হোক, তাহলে ও ঠিকই বলেছে, এইচ স্কোয়ার ছিল না, ওটা এইচ ছিল, বি ইকুয়াল টু, আমি ভুল করেছি ওক্ষেত্রে। তো সেক্ষেত্রে আলটিমেটলি ক্যালকুলেশন করলে দেখবি 0.44 আসছে, এই হচ্ছে আলটিমেট, সরি 44% হবে আলটিমেটলি পার্সেন্টেজ চেঞ্জেসটা, এটাই। Let's show percentage increase in bond length. Percentage increase in bond length is 44%. Percentage increase in bond length is 44%. Percentage increase in bond length close. CLOSE. Our branch lines will be more close. And when delta J equal to -1, delta J equal to -1, P branch lines will be more close. কারণ একটু আগে পড়িয়েছি আমি, ডেল্টা জি ইকুয়াল টু +1 হলে করসপন্ডিং লাইন কি বলা হচ্ছে আর ব্রাঞ্চ, ডেল্টা জি ইকুয়াল টু -1 হলে করসপন্ডিং লাইন কি বলা হচ্ছে পি ব্রাঞ্চ। তো when delta j equal to +1, R branch lines will be more close. When delta j equal to -1, P branch lines will be more close. Full stop. তো এটা 2021 এর একটা কোশ্চেন, ভাইব্রেশন রোটেশনাল স্পেক্ট্রা থেকে। স্যার বলছি ওটা হ্যাঁ, 0.44 হলো কি করে? কত হচ্ছে, স্যার এটাও আমার মনে হচ্ছে, আমি বললাম না আর। স্যার আর কত ওয়ান হচ্ছে? মাইনাস বাই আর জিরো হবে মনে হচ্ছে ওটা। হুম, স্যার আর R1 ওয়ান জিরো বাই আর জিরো হবে মনে হচ্ছে ওটা। কত হবে, R1? R1 মাইনাস আর জিরো বাই আর জিরো, ওটা আর1 লিখেছেন মনে হচ্ছে। R1 স্যার minus R0, পার্সেন্টেজ ইনক্রিজ ইন বন্ড, তো তাহলে ইনিশিয়াল এর ওপর তো বেস করে করা উচিত, আর নিচে R0 মানে করে রাখা উচিত তাহলে। R1 minus R0 by R0, তাই হ্যাঁ তো? স্যার, হ্যাঁ এটা স্যার। করলে তাই হচ্ছে। যাই হোক, এটা আমি এই কারণে কারেকশন দেখিও নি, কারণ এটা আমার কাছে মানে আমরা খাওয়া দেখতে গেলে যে ইনস্ট্রাকশন গুলো আছে সেখান থেকে এটা কপি করেই করা, আমি চেক করে দেখিনি আমরা। তো এটা গত বছর খাওয়া দেখতে গিয়ে ইনস্ট্রাকশনটা যেগুলো দেওয়া হয়, তো সেই ইনস্ট্রাকশন থেকে এটা কপি করে দিয়ে দেওয়া হয়েছিল, আমি চেক করে দেখিনি। তাহলে এটা করে দেখ তাহলে হচ্ছে কিনা। এটা একটু ভুলও ছিল, যে আনসারটা পাঠানো হয়েছিল সেটাও একটু ভুল ছিল, পরে চেক করতে হয়েছে।
মনে হয় 0.44 এর পরিবর্তে 0.45 বা কিছু একটা এসেছিল মনে হয়, চেক করে দেখেছিলাম আমি। তো যাই হোক, সেটা ওই ইনস্ট্রাকশন থেকে একটা কপি করে দেওয়া, তাহলে একটু দেখে নিস, সেটা চেক করে তাহলে এই পরে দেখে নেবো, ঠিক আছে? বললাম কত বড় একটা কোশ্চেন লেখ। The fundamental and first overtone for N14 O16. Fundamental and first overtone for N14 are centered at 1876.06 centimeter inverse, are centered at 1876.06 centimeter inverse and 3724 centimeter inverse, 3724 centimeter inverse respectively. Full stop. Calculate the exact 0 point energy of the molecule. Calculate the exact 0 point energy of the molecule. Calculate the exact 0 point energy of the molecule. Exact 0 point energy of the molecule. Calculate the কোশ্চেনটা exact আলাদা 0 বলবেন? point. The fundamental and first overtone for N14O16 are centered at 1876.06 centimeter inverse and 3724 centimeter inverse respectively. Full stop. Calculate the exact 0 point energy. Calculate the exact 0 point energy. Calculate the exact 0 point energy for. এই টাইপের প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। প্রায় প্রত্যেক বছর এই টাইপের প্রবলেম, মানে অ্যানহারমোনিক অসিলেটর থেকে কোশ্চেন থাকলে 0 point এনার্জি বের করতে কিন্তু একটা করে ম্যাথ দেওয়া হয়। তো এই টাইপের ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। আগের ম্যাথটা একটা এক্সেপশনাল, ওটা মোটামুটি 2021 এ দেওয়া হয়েছিল, বাট ম্যাথটা খুব একটা টাফ নয়, হয়তো ক্যালকুলেশনটা একটু চেক করে দেখতে হবে আমাকে। তো যেহেতু ওটা সিউর থেকে দেওয়া হয়েছে, তাই আমি চেক করে দেখিও নি ওটা। পরে ওটা আমি চেক করে পাঠিয়ে দেবো। যাই হোক, তো এটা এবার সলভ কর। আচ্ছা, R1 - R0/R0 করলে হচ্ছে না আনসারটা? কত উচিত? R1 মানে আগের প্রবলেমটার কথা বলছি আমি, R1 - R0/R0 করলে আনসারটা আসছে নাকি আসছে না? আগে যারা ক্যালকুলেশন করেছিস সেটা R1 - R0/R0 করে ক্যালকুলেশন করলে কি হচ্ছে? আগে তাও হচ্ছে না। স্যার দেখছি। হ্যাঁ, দেখতে একটু R1 মানে, কারণ যেহেতু এক্ষেত্রে বন্ড লেন্থটা ইনক্রিজ করেছে, আলটিমেট কনক্লুশন পড়ে যেটা আমার মনে হলো, বন্ড লেন্থটা যেহেতু ইনক্রিজ করছে, তো সেক্ষেত্রে একটু ক্যালকুলেশনটা চেক করে দেখতো। ইনিশিয়াল রেসপেক্টটা তো করা হচ্ছে পার্সেন্টেজটা, ইনিশিয়াল মানে R0, তার রেসপেক্টে যেহেতু ক্যালকুলেশনটা করা হয়েছে বা কনক্লুশনটা ড্র করা হয়েছে, তো R1 - R0/R0 ইকুয়াল টু কত আসছে দেখ, 0.44 এর কাছাকাছি কিছু আসছে কি? আর বাকি এটা করে দেখ, যেটা বলা হলো কোশ্চেনটা, এটা করে দেখ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট ম্যাথ। দুটো ডেটা দেওয়া হয়েছে, 1876.06 সেন্টিমিটার ইনভার্স আর 3724 সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, তাহলে প্রথমটা ফান্ডামেন্টাল, পরেরটা ফার্স্ট ওভারটোন। ফান্ডামেন্টাল ট্রানজিশন মানে সবার জানা আছে যে নিউ বার 0 to 1, এটি হচ্ছে ফান্ডামেন্টাল ট্রানজিশন। আর ফান্ডামেন্টাল ট্রানজিশনের ডেটা কিভাবে লেখা হয় বা এক্সপ্রেশনটা কি? ওমেগা ই বার ইন্টু 1 - 2 এক্স ই।
তার ভ্যালুটা কোশ্চেনে দেওয়া হয়েছে 1876 সেন্টিমিটার ইনভার্স। নিউ বার 0 to 1, তার আনসারটা দেওয়া হয়েছে বা তার ডেটা দেওয়া হয়েছে 1876.06 সেন্টিমিটার ইনভার্স। আর তারপরে কি বলা হয়েছে, ফার্স্ট ওভারটোনের ট্রানজিশন মানে 0 to 2। 0 to 2 করেসপন্ডিং কি ছিল, 2 ওমেগা ই বার, মানে একটা করে বাড়াবো আমি 1 - 3 xc, শিখেছিলাম ক্লাসে, মনে রাখার উপায়। তো সেক্ষেত্রে একটা করে ইউনিট ইনক্রিজ করলে ওমেগা ই বারটা হয়ে যাচ্ছে 2 ওমেগা ই বার, 2 xc হয়ে যাচ্ছে 3 xc। তো তার আনসার, তার যেটা দেওয়া হয়েছে কোশ্চেনে 3724 সেন্টিমিটার ইনভার্স। এই দুটো ডেটা থেকে কম্পেয়ার করে আলটিমেটলি কি বের করতে বলা হয়েছে, 0 পয়েন্ট এনার্জি, ক্যালকুলেট দ্য এক্সাক্ট 0 পয়েন্ট। কত হবে, কিভাবে ক্যালকুলেশন করবো, দুটোকে কম্পেয়ার করতে হবে, দুটো ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 কম্পেয়ার করতে হবে আমাদের। আচ্ছা, আগেরটা চেক করে দেখলি কত এসছে? এখন না হলে পরে দেখে দিস তাহলে। তো সেক্ষেত্রে এবারে কম্পেয়ারটা কিভাবে করব আমরা, ইকুয়েশন নাম্বার 2 × 1 মাইনাস ইকুয়েশন 1 × 2 করে দেখতে কি আসছে আনসার। ইকুয়েশন 2 × 1, ইকুয়েশন নাম্বার 2 × 1 মাইনাস ইকুয়েশন নাম্বার 1 × 2 করলে দেখ এক্স ই ইকুয়াল টু কত আসছে। এটা কম্পেয়ার করে এক্স ই ইকুয়াল টু কত আসছে। ইকুয়েশন 2 × 1 মাইনাস ইকুয়েশন 1 × 2 করলে কত আসছে আনসার। দেখ তো 14/ওমেগা ই বার হচ্ছে, 14/ওমেগা ই বার হচ্ছে না হয়নি? ফর্টিন বাই ওমেগা ই বার কি হচ্ছে? যাক, তার কোনো রেসপন্স নেই কেন? এক্স এর ভ্যালু 14/ওমেগা ই বার কি আসেনি আনসার? 2 × 1 মানে ইকুয়েশন 2 × 1 মাইনাস ইকুয়েশন 1 × 2 করলে তাহলে এই যে আনসারটা পেলাম, এক্স এর এই ভ্যালুটাকে ইকুয়েশন 1 এ রিপ্লেস করতে, এক্স ই মানে ইকুয়েশন 1 এ এক্স ই উইল বি রিপ্লেসড বাই 14/ওমেগা ই বার। আবারও বলছি, আমাদের আলটিমেটলি কিন্তু এক্স ই আর ওমেগা ই বারের ভ্যালু লাগবে, এই দুটো ভ্যালু ছাড়া কিন্তু আমরা 0 পয়েন্ট ক্যালকুলেশন করতে পারবো না। তো সেইভাবে কিন্তু আমাদেরকে এগোতে হবে। তাহলে এক্স ই ইকুয়াল টু কত পেয়েছি, 14/ওমেগা ই বার। তো ইকুয়েশন 1 এ এক্স এর ভ্যালুটাকে 14/ওমেগা ই বার দিয়ে রিপ্লেস করলে দেখ আলটিমেটলি এক্স ই ইকুয়াল টু কত পাচ্ছি। তার মানে কি বললাম আমি, স্যার 14 ইকুয়েশন বাই ওমেগা ই বার ইন্টু 1 - 2xe ইকুয়াল টু কত আছে, 1876.06 সেন্টিমিটার ইনভার্স। এবারে কি বললাম আমি, এক্স ই বার উইল বি রিপ্লেসড ওমেগা ই বার ইন্টু 1 - 2 কি দিয়ে রিপ্লেস করতে বললাম, 14/ওমেগা ই বার। দিস ইকুয়াল টু 1876 সেন্টিমিটার ইনভার্স। ক্যালকুলেশন করলে আলটিমেটলি এখান থেকে আমরা ওমেগা ই বারের ভ্যালু পেয়ে যাচ্ছি, কারণ আমাদের কাছে একটাই আননোন। আগে ওমেগা ই বারও ছিল, এক্সিও ছিল, বাট এক্সিটাকে আমি রিপ্লেস করে দিয়েছি, তো একটা আননোন আছে ওমেগা ই বার। তো সেটা আমরা অটোমেটিকলি পেয়ে যাবো এখান থেকে 1904 সেন্টিমিটার ইনভার্স। বাই ক্যালকুলেশন আমরা পেলাম ওমেগা ই বার ইকুয়াল টু 1904 সেন্টিমিটার ইনভার্স। ওমেগা ই বারের এই ভ্যালুটাকে আমরা ইকুয়েশন 3 তে রিপ্লেস করবো। যে ইকুয়েশন 4 থেকে আমরা কি পেলাম, ওমেগা ই বারের ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা ইকুয়েশন 3 তে রিপ্লেস করব, করলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে নাও এক্সি ইকুয়াল টু 14/ওমেগা ই বার, দিস ইকুয়াল টু ওমেগা ই বারের ভ্যালু পেয়ে গেছি 0.00735।
এটা ইউনিটলেস টার্ম, এটা একটা কনস্ট্যান্ট, অ্যানহারমোনিক কনস্ট্যান্ট। তো এটা আমরা পেয়ে গেলাম এক্স এর ভ্যালু। তো তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেছি, ওমেগা ই বারের ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা ই জিরো ভ্যালু অটোমেটিক্যালি পেয়ে যাব। ই জিরোর এক্সপ্রেশন কি? জিরো পয়েন্ট এনার্জি এক্সপ্রেশন লাস্ট ক্লাসের আগের ক্লাসে করানো হয়েছে। জিরো পয়েন্ট এনার্জি ভ্যালু কত পেয়েছিলাম আমরা? হাফ এইচ ওমেগা ই বার মাইনাস 1/4 এইচ ওমেগা ই বার এক্স ই। কারণ সেক্ষেত্রে জাস্ট কিছু নয়, ভি ইকুয়াল টু জিরো বসিয়ে দিলে অ্যানহারমোনিক অসিলেটরের যে এনার্জি এক্সপ্রেশন পেয়েছিলাম, সেখানে ভি ইকুয়াল টু জিরো বসালে কিন্তু আমরা এনার্জি জিরো পয়েন্ট এনার্জি ভ্যালু পেয়ে যাচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে আমাদের ওমেগা ই বারটা ছিল না, জাস্ট ওমেগা ই লেখা ছিল। কিন্তু প্রবলেমটা কোথায়? আমাদের এখানে যে আনসার গুলো পেয়েছি, যে ডেটা গুলো পেয়েছি, সব ওমেগা ই বারের ভ্যালু পেয়েছি। তাহলে আমরা যে ই জিরোর এক্সপ্রেশন পেয়েছিলাম লাস্ট ক্লাসের আগের ক্লাস, সেটা ছিল হাফ এইচ ওমেগা ই মাইনাস 1/4 এইচ ওমেগা ই এক্স ই, মানে ইন টার্মস অফ সেকেন্ড ইনভার্স। বাট এক্ষেত্রে যে ভ্যালুটা পেয়েছি ওমেগা ই বার ইন টার্মস অফ সেন্টিমিটার ইনভার্স। তাহলে ওমেগা ই থেকে ওমেগা ই বারে কিভাবে ট্রান্সফার করব? দ্যাট শুড বি মাল্টিপ্লাইড উইথ সি। তাহলে এটা হয়ে গেছে ওমেগা ই বার মাল্টিপ্লাইড উইথ সি। কারণ আমাদের কাছে যে ডেটাটা আছে সেটা হচ্ছে ইন টার্মস অফ সেন্টিমিটার ইনভার্স, কিন্তু ইকুয়েশনটা ছিল ইন টার্মস অফ সেকেন্ড ইনভার্স। তাহলে সেক্ষেত্রে একটা সি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ওমেগা ই বারে কনভার্ট করতে পারছি। তো সেক্ষেত্রে সমস্ত ডেটা জানা আছে। এইচ মানে প্লাঙ্কস কনস্ট্যান্ট, ওমেগা ই বারের ভ্যালু আমরা পেয়ে গেছি 1904, আর এক্স ইর ভ্যালু পেয়েছি 0.00735। তো প্রত্যেকটা ডেটা প্রপারলি বসালে আলটিমেটলি আমরা ই জিরোর ভ্যালু পাবো 1.885 into 10 to the power minus 13 r, 10 to the power minus 13 r। এটা হচ্ছে 2022 কোশ্চেন। এই টাইপের কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ। স্যার ওইটা বলে গেছে সবার? 14.06 হচ্ছে। ওই যা হচ্ছে লেখ, 14.06 বা 14 যেটা আসছে লেখ। তো সিইউ থেকে যে এটা দেওয়া হয়েছিল ওখানে 14 দিয়েই করা ছিল, মানে সিইউ থেকে খাতা চেক করার যে ইনস্ট্রাকশন ছিল ওখানে 14 দিয়ে করা ছিল 2020। তাই আমি 14 দিয়ে দিয়েছি এখানে। 14.06 দিয়ে ক্যালকুলেশন করলেও কোনো খুব একটা চেঞ্জেস আসবে না, বা ও ক্ষেত্রে নাম্বার দেওয়া হবে। 14 দিয়ে ক্যালকুলেশন করলেও নাম্বার দেওয়া হবে, এটা কোনো ফ্যাক্ট নয়। যেটা আসবে সেটা দিয়ে করলে কোনো প্রবলেম নেই। এই নয় যে 14.06 দিয়ে করলে কাউকে নাম্বার দেওয়া হবে না। তো 14 দিয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, 14.06 দিয়ে করলেও নাম্বার পাওয়া যাবে, সেটা ফ্যাক্ট। এটা আসবে সেটা দিয়ে করবে। ব্যাপারটা কি হয়, অনেকে রাউন্ড ফিগার করে নেয়, অনেকে যেটা এসছে ওটা দিয়ে পুরোটা ক্যালকুলেশন করে, আর অনেকে রাউন্ড ফিগার করে নিয়ে ক্যালকুলেশন করে, সেই কারণে একটা ডিফারেন্স চলে আসে। The next একটা প্রবলেম দেখ, find out the dissociation energy level, find out the dissociation energy level, find out the dissociation energy level for a molecule, find out the dissociation energy level for a molecule, for a molecule having an harmonicity constant, having an harmonicity constant 0.0218, having an harmonicity constant 0.0218, 0.0218, and omega e bar, and omega e bar equal to 2990 centimeter inverse. Omega e bar equal to 2990 centimeter inverse, full stop. Calculate the dissociation energy, calculate the dissociation energy, calculate the dissociation energy। এটা একটা ডিফারেন্ট টাইপের প্রবলেম। প্রথমে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য ডিসোসিয়েশন এনার্জি লেভেল। তো লাস্ট ক্লাসের আগের ক্লাসটা যারা করেছিস তারা একমাত্র পারবি। ফাইন্ড আউট দ্য ডিসোসিয়েশন এনার্জি লেভেল মানে কার ভ্যালু জানতে চাওয়া হয়েছে। ডিসোসিয়েশন এনার্জি লেভেলের পার্টটা যারা করেছিস বা যারা পড়ে এসেছিস আজকের ক্লাসে, তারাই একমাত্র পারবি এটা। ডিসোসিয়েশন এনার্জি লেভেল মানে কি, কার ভ্যালু জানতে চাওয়া হয়েছে। ভিএম ভি ম্যাক্স, ডিসোসিয়েশন এনার্জি লেভেল মানে ভি ম্যাক্স। ভির যে পার্টিকুলার ভ্যালুতে গেলে একটা মলিকুলের বন্ডটা ব্রেক করবে, মলিকুলটা অ্যাটমসে ডিসোসিয়েট করবে, সেই ভ্যালুটাকে বলা হচ্ছে ভি ম্যাক্স। কারণ ভির এই পার্টিকুলার ভ্যালু, ভির এই ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করলে মলিকুলটা ডিসোসিয়েট করছে। তার মানে ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ভি ম্যাক্স। ভি ম্যাক্স এর একটা এক্সপ্রেশন ক্লাসে করানো হয়েছে, একটা ইকুয়েশন করানো হয়েছে।
ভির যে পার্টিকুলার ভ্যালুতে একটা মলিকুল ব্রেক করবে, ডিসোসিয়েট করবে, তাকে বলা হচ্ছে ভি ম্যাক্স। সেই ভি ম্যাক্স এর ভ্যালু ক্লাসে করানো হয়েছিল, দেখ ভি ম্যাক্স ইকুয়াল, সেই ইকুয়েশনকে ডাইরেক্ট অ্যাপ্লাই কর, আনসার পেয়ে যাবে 1/2xe মাইনাস হাফ। তো একদম ইজি, এক্স এর ভ্যালু কোশ্চেনে দেওয়া হয়েছে 0.0218, বসিয়ে দিলে আলটিমেটলি আনসার পাবো অ্যাপ্রক্সিমেটলি 22। অ্যাপ্রক্সিমেট সাইনটা কেন দিলাম, আনসার আসবে 20.43, কিন্তু ভি ভ্যালু তো ফ্র্যাকশন হতে পারে না, ভি মানে তো লেভেল, কোয়ান্টাম লেভেল, এনার্জি লেভেল। তো এনার্জি লেভেল তো কখনো ফ্র্যাকশন হতে পারে না, তাই এটা 22 করলাম অ্যাপ্রক্সিমেট করে। তো তাহলে ডিসোসিয়েশন এনার্জি লেভেলটা কত, 22, এটাই হচ্ছে ডিসোসিয়েশন এনার্জি লেভেল। Let's show the dissociation energy level is 22. So the dissociation energy level is 22. Show the dissociation energy level is 22. এবারে কি ক্যালকুলেশন করতে দেওয়া হয়েছে, ডিসোসিয়েশন এনার্জি। Now the dissociation energy equal to, now the dissociation energy equal to, now the dissociation energy equal to, এটাও ক্লাসে করানো হয়েছে। এক্সপ্রেশনটা কি ছিল, এইচ ওমেগা ই বাই 4xe। ট্রু ডিসোসিয়েশন এনার্জি নয়, যে জাস্ট ইন জেনারেল যেটা করানো হয়েছিল ডিসোসিয়েশন এনার্জি এইচ ওমেগা ই, সরি এটা বার নয়, এইচ ওমেগা ই বাই 4xe। কিন্তু প্রবলেমটা কোথায়, আমাদেরকে যে ডেটা সাপ্লাই করা হয়েছে সেটা কিন্তু ওমেগা ই বার দেওয়া হয়েছে, তাহলে ওমেগা ই কে ওমেগা ই বারে ট্রান্সফার করতে হবে। তার মানে এখানে আমি একটা সি ইউজ করব, এইচ ওমেগা ই বার ইন্টু সি বাই 4xe, কারণ আমাদেরকে এখানে সেন্টিমিটার ইনভার্সে ডেটা দেওয়া হয়েছে, সেকেন্ড ইনভার্সে নয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই সামান্য মডিফিকেশনটা করতে হবে। তো করলে আলটিমেটলি সমস্ত ডেটা আমাদের জানা আছে, এইচ মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সি মানে স্পিড অফ লাইট, এক্স এর ভ্যালু দেওয়া হয়েছে, ওমেগা ই বারের ভ্যালু দেওয়া হয়েছে। প্রত্যেকটা ডেটা প্রপারলি বসালে আনসার আসবে 6.8 ইন্টু 10⁻⁻12 আর 6.8 into 10⁻⁻12 আর এটা হচ্ছে ডিসোসিয়েশন এনার্জি। নেক্সট একটা প্রবলেম কর, the vibrational energy level, the vibrational energy level of a molecule, the vibrational energy level of a molecule is given by, the vibrational energy level of a molecule is given by the expression, is given by the expression নিউ বার, ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি সেন্টিমিটার ইনভার্স, না লিখলেও তোকে অ্যাসিউম করতে হবে সেন্টিমিটার ইনভার্স, কারণ বার দেওয়া হয়েছে মানে সেন্টিমিটার ইনভার্স। তো দিস ইকুয়াল টু বলা হয়েছে 215 ইন্টু ভি প্লাস হাফ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 1 মাইনাস 0.003 into v plus half, second bracket closed. Calculate the anharmonicity constant. Calculate এক নাম্বার দিয়ে লেখ the anharmonicity constant. Calculate এক নাম্বার দিয়ে লেখ the anharmonicity constant. 2 নম্বর দিয়ে লেখ equilibrium oscillator frequency. Equilibrium oscillator frequency. Equilibrium oscillator frequency. And 3 নাম্বার দিয়ে লেখ 0 পয়েন্ট এনার্জি। 0 পয়েন্ট এনার্জি তিনটে কি কি বললাম, দ্য অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম অসিলেটর ফ্রিকোয়েন্সি এন্ড 0 পয়েন্ট এনার্জি। বাস ক্যালকুলেট করে, একদম ইজি প্রবলেম। তার মানে কোশ্চেনটা দেখে বোঝা গেছে যে এটা একটা অ্যানহারমোনিক অসিলেটরের প্রবলেম, অ্যানহারমোনিক ভাইব্রেটরের প্রবলেম। অ্যানহারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যে এক্সপ্রেশনটা করানো হয়েছিল ফ্রিকোয়েন্সির, সেটাকে লিখে নেন। অ্যানহারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা ক্লাসে করানো হয়েছে, আজকেও ডিসকাস করা হয়েছে, বা আজকের আগের ক্লাসেও ডিসকাস করা হয়েছে। সেক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম ডেটা, নিউ বারের ভ্যালু, সেটাই রিক্যাপ করে লেখ। তাহলে মনে করে দেখ কি কমন যাবে সেক্ষেত্রে, ওমেগা ই বার ইন্টু ভি প্লাস হাফ, এটা যদি আমরা কমন নিয়ে নিই অ্যানহারমোনিক অসিলেটরের যে এক্সপ্রেশন সেখান থেকে, তাহলে কি থাকছে 1 মাইনাস এক্স ই ইন্টু ভি প্লাস হাফ। একটু চেক করে দেখতো এটা হচ্ছে কিনা।
অ্যানহারমোনিক অসিলেটরের যে এক্সপ্রেশনটা ক্লাসে করানো হয়েছিল, তো সেই এক্সপ্রেশনটাকে যদি এইভাবে আমরা লিখি, মানে ওমেগা ই বার ইন্টু ভি প্লাস হাফ যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে থাকছে 1 - xe ইন্টু ভি প্লাস হাফ, এটাই থাকছে। তো তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি দুটো ইকুয়েশনকে যদি কম্পেয়ার করা হয়, আমরা কিন্তু 70% আনসার এখান থেকে আমরা পেয়ে যাবো। 1 আর 2 যদি কম্পেয়ার করা হয়, 1 আর 2 কে কম্পেয়ার করলে কি পাচ্ছি আমরা? ওমেগা ই বার ইকুয়াল টু কত হচ্ছে? 215। ডাইরেক্ট এখান থেকে আনসার পেয়ে যাচ্ছি কম্পেয়ার করলে, কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না। কম্পেয়ার করলে এখান থেকে পেয়ে যাচ্ছি ওমেগা ই বার ইকুয়াল টু 215। আমাদের জাস্ট একটু কষ্ট করে ইউনিটটা লিখতে হবে, সেন্টিমিটার ইনভার্স। বাস হয়ে গেল। মানে এক্সই ভ্যালুটাতে কম্পেয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি যে এক্সই ইকুয়াল টু, দেখ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 0.003। জাস্ট ইকুয়েশনকে কম্পেয়ার করলে আর কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না। তাহলে এক্সই ইকুয়াল টু 0.003, এটা ইউনিটলেস টার্ম, তাহলে ওটা নিয়ে আর ভাবতে হচ্ছে না। আর লাস্টে যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা কি? ই নট বা ই জিরো। সেটা তো একদম ইজি, তো আমি এক্ষুনি দেখালাম ইকুয়েশনটা। ই জিরো ইকুয়াল টু হাফ এইচ ওমেগা ই মাইনাস 1/4 এইচ ওমেগা ই ইন্টু এক্স ই। কিন্তু আমাদেরকে এখানে ওমেগা ই বারের ভ্যালু দেওয়া হয়েছে, তাহলে আমি এটাকে ওমেগা ই বারে কনভার্ট করলাম, ইন্টু সি করলাম, ওমেগা ই বারে কনভার্ট করলাম, ইন্টু সি করলাম। তো প্রত্যেকটা ডেটা আমাদের জানা আছে। এইচ মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ওমেগা ই বার মানে 215, সি মানে স্পিড অফ লাইট, এক্স ই মানে 0.003। তো প্রত্যেকটা ডেটা প্রপারলি বসালে আনসার আসবে 2.13 into 10 to the power minus 14 আর এটাই হচ্ছে আনসার। বোঝা গেছে? আচ্ছা, লাস্ট কোশ্চেন লেখ। The IR spectra of HCl, hydrochloric acid, the IR spectra of HCl give a very intense absorption. The IR spectra of HCl give a very intense absorption at 2886 centimeter inverse. At 2886 centimeter inverse, comma, a weaker one, মানে আরেকটু উইক, a weaker one at 5668 centimeter inverse, a weaker one at 5668 centimeter inverse, and a very weak one at 8347 centimeter inverse, 47 centimeter inverse, full stop. Explain the observation. Explain the observations. Positions of the bands. Explain the observations. Positions of the bands. Explain the observations. Positions of the bands and their intensity using proper equations. And their intensity using proper equations. Using proper equations. Full stop. Hence, also calculate the 0 point energy. And hence also calculate the 0 point energy. And hence also calculate the 0 point energy. বল, আনুস কোশ্চেনটা ভালো করে পড়ে দেখ। একটা জিনিস বুঝতে পারছিস যে একই টাইপের কোশ্চেন কিন্তু, মানে এই টাইপের ম্যাথটা কিন্তু অনেকবার সিইউতে দেওয়া হয়েছে, ক্যালকুলেশন অফ 0 পয়েন্ট এনার্জি। তো সুতরাং এই টাইপের ম্যাথটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটা করার আগে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে, যে এক্সপ্লেন দ্য অবজারভেশন, সেটা আমরা কিভাবে এক্সপ্লেন করবো। যারা ক্লাসগুলো প্রপারলি ফলো করেছিস ডেফিনেটলি আনসারটা দিতে পারবে। প্রথমটা 5668 সেন্টিমিটার ইনভার্স, তারপরেরটা প্রথমটা হচ্ছে 2886 সেন্টিমিটার ইনভার্স, তারপরে 5668 সেন্টিমিটার ইনভার্স, তারপরে 8347 সেন্টিমিটার ইনভার্স। এই ডেটাগুলো থেকে কি মনে হচ্ছে? প্রথমটা হচ্ছে ফান্ডামেন্টাল ট্রানজিশন, তারপরেরটা হচ্ছে ফার্স্ট ওভারটোন, তারপরে সেকেন্ড ওভারটোন। এটা কি এক্সপ্লেন করতে হবে, যেটা আমি থিওরি ক্লাসে ডিসকাস করেছি।
প্রথমটা ইন্টেন্সিটি সবচেয়ে বেশি মানে ফান্ডামেন্টাল ট্রানজিশন, তারপরে ইন্টেন্সিটি একটু কম ফার্স্ট ওভারটোন, তারপরটা আরো কম তারপরে সেকেন্ড ওভারটোন। তার মানে ইউ হ্যাভ টু এক্সপ্লেন ফান্ডামেন্টাল ট্রানজিশন, ফার্স্ট ওভারটোন এন্ড সেকেন্ড ওভারটোন। এটা করলেই কিন্তু এটাই এখানে জানতে চাওয়া হয়েছে, এক্সপ্লেন ইউর অবজারভেশন মানে ফান্ডামেন্টাল ফার্স্ট ওভারটোন সেকেন্ড ওভারটোন। এনিওয়ে, তারপরে পার্টটা কি বলা হয়েছে, ক্যালকুলেট দ্য 0 পয়েন্ট এনার্জি। এটা এবারে ট্রাই 0 পয়েন্ট এনার্জিটা কিভাবে ক্যালকুলেট করবো। তো আমি যে প্রথম দুটো ইকুয়েশন লিখছি, আমি প্রথমটা ফান্ডামেন্টাল মানে নিউ বার 0 to 1, this equal to omega e bar into 1 minus x e, তার ভ্যালু দেওয়া হয়েছে 2886 সেন্টিমিটার ইনভার্স। তারপরে লিখছি আমি ফার্স্ট ওভারটোন নিউ বার 0 to 2, this equal to 2 omega e bar into 1 minus 3xe, তার ভ্যালু দেওয়া হয়েছে 5668 সেন্টিমিটার ইনভার্স। এই দুটো ইকুয়েশনকে একটু কম্পেয়ার করো, ইকুয়েশন 1 আর 2 কে। ইকুয়েশন 1 দিলাম আর 2 দিলাম, তুই 2 ডিভাইডেড বাই 1 করে দে, 2 ডিভাইডেড বাই 1 করে দেখ তো কি হচ্ছে। 2 কে 1 দিয়ে ডিভাইড কর, বা উল্টাও করতে পারিস, কোনো প্রবলেম নয়। 2 ডিভাইডেড বাই 1 করলে আলটিমেটলি কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব, কারণ ওমেগা ই বার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে একটাই আননোন থাকছে এক্স ই, তাহলে সেটাকে আমরা আলটিমেটলি এক্স এর ভ্যালু পেয়ে যাব, এবং সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এক্স ইকুয়াল টু যেটা আসবে আনসার 0.0174 ইউনিটলেস। কারণ ওমেগা ই বারটা যেহেতু ক্যান্সেল আউট হচ্ছে, খুব সহজে আমরা এক্স ইটা পেয়ে যাচ্ছি। তাহলে এক্স এর এই ভ্যালুটাকে আমরা ইকুয়েশন 1 অথবা 2 তে রিপ্লেস করে দেবো। এক্স এর যে ভ্যালুটা পেলাম এটা আমরা ইকুয়েশন 1 এ অথবা ইকুয়েশন 2 তে যে কোনো এক জায়গায় রিপ্লেস করলে আমরা কিন্তু ওমেগা ই বারের ভ্যালু পেয়ে যাচ্ছি। বাস, ইকুয়েশন 1 অথবা 2 তে রিপ্লেস করলে ওমেগা ই বার আমরা পেয়ে যাচ্ছি বাই ক্যালকুলেশন 2990 সেন্টিমিটার ইনভার্স। তাহলে এবারে এক্স ই জানা হয়ে গেছে, ওমেগা ই বার জানা হয়ে গেছে, তাহলে আর কোনো প্রবলেম নেই, কারণ আমরা জানি ই জিরো ইকুয়াল টু হাফ এইচ ওমেগা ই বার ইন্টু সি মাইনাস 1/4 এইচ ওমেগা ই বার সি ইন্টু এক্স টি। সমস্ত কিছু নোন আমাদের কাছে, এইচ নোন, ওমেগা ই বার নোন, সি নোন, এক্স ই নোন, প্রত্যেকটা ভ্যালু জানা আছে। বাই ক্যালকুলেশন ফাইনাল আনসার উইল বি 2.946 into 10 to the power minus 13 most probably, তো একটু চেক করে দেখে নিস এটা পরে বাড়িতে, minus 13 আর this is the answer 2.946 into 10 to the power minus 13 most probably, তাও একটু চেক করে দেখিস এত আর। বোঝা গেছে? এটা বোঝা গেছে ম্যাথ গুলো? ইয়েস স্যার। নেক্সট ক্লাসটা কেউ মিস করিস না, রামান স্পেক্ট্রা স্টার্ট হবে, কারণ ভাইব্রেশন কমপ্লিট, রোটেশন কমপ্লিট, ভাইব্রেশন রোটেশনের কম্বিনেশনটাও কমপ্লিট। নেক্সট ক্লাসে নতুন টপিক রামান স্পেক্ট্রা। তো এনিওয়ে বাই, লেফট করছি, গুড নাইট।